বিবাহের ক্ষেত্রেও সামনের দিনগুলোতে অনেক সংকট তৈরি হবে, অনেক অলরেডি কিন্তু অনেক সংকট তৈরি হচ্ছে। এই ব্যাপারটাকে আইনের মধ্য দিয়ে সামাজিকভাবে সব দিক দিয়ে এটা ভীতিকর করে করে তোলা হয়েছে যে বর্তমান যে এক্সটেন ক্লাস যারা সারা পৃথিবী চালায় পুরুষদের চিন্তা চেতনাকেও নষ্ট করে ফেলছে, মেয়েদের চিন্তা চেতনাকেও নষ্ট করে ফেলছে। সমাজে বিয়ে কঠিন, জিনা সহজ, ঠিক সেটাই আমাদের সমাজে এখন আছে। পশ্চিমা বিশ্বের যেরকম ওরা যা যা করছে ওটাই তো আমাদের করতে হবে, নাহলে তো আমরা আধুনিক হতে পারবো না। বিয়ে ব্যাপারটা কিন্তু এটা আমাদের একটা লাইফের একটা মেজর ইভেন্ট। আমি কোন ভার্সিটিতে পড়বো এটা একটা মেজর ইভেন্ট ছিল, এর চাইতে মেজর ইভেন্ট হচ্ছে আমি যখন বিয়ে করবো। 30 বছর ব্যাপী রিসার্চ আছে যে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হ্যাপিনেস ইন্ডেক্স এটা কোনটা বেশি, এবং এতে দেখছেন যে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হ্যাপিনেস ইন্ডেক্স অনেক বেশি। মানে বিয়ে ব্যাপারটা একটা অনেক বড় জিনিস, একটা রেসপন্সিবিলিটির জিনিস, এবং বিয়ের আগে যদি সার্টেন লেভেল অফ ম্যাচুরিটি না থাকে নারী পুরুষ উভয়েরই, তাহলে বিয়ের পরে অনেক কনফ্লিক্ট তৈরি হয়। ইংল্যান্ডে একটা ক্লাসরুমে ফিমেল টিচার ফিমেল স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা ভালো করে পড়াশোনা করে নিজে আয় রোজগার করার মতো যোগ্যতা অর্জন করো, কারণ আমার সামনে তোমরা যারা বসে আছো তারা অনেকেই আর স্বামী পাবা না, অনেকেই আর কি পাবা না। কেন বলছে কথাটা? কারণ মানে প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের প্রায় 3 কোটি মানুষ মারা যায়, এবং অধিকাংশই পুরুষ মানুষ। পুরুষরা মরে বেশি, কারণ হচ্ছে পুরুষের ওই সময় বেশি মরতো, যুদ্ধ। হ্যাঁ, মানে সৈন্য তো সৈন্য মারা গেছে গেছে, আবার কলকারখানাগুলো খালি হয়ে গেছে। কলকারখানায় যারা শ্রমিক তাদেরকে ড্রাফটিং করছে, সৈন্যবাহিনীতে মানে নিয়ে গেছে। কৃষককে মাঠ থেকে ধরে নিয়ে গেছে যুদ্ধে। পুরুষ মানুষ মারা গেছে 3 কোটি মানুষ, যারা মারা গেছে অধিকাংশই 2 কোটির মতো পুরুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যায় ইউরোপের 6 কোটি মানুষ, তার মধ্যে মনে হয় 4 কোটি শুধু সৈন্যই, 4 কোটি 4.5 কোটি শুধু পুরুষ মানুষ। তো ওটা মানে আসছে প্রাসঙ্গিক ভাবে যে ওই সময় ওই টিচার ফিমেল স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও, যাতে তোমরা, বাস্তবতা হচ্ছে তোমাদের মধ্যে প্রতি 10 জনে 6 জনই আর স্বামী পাবা না। তো ঠিক যেরকম এর আগের আলোচনাটা আমি শুরু করছি একটা নৈরাশ্যবাদী একটা কথা বলে, হ্যাঁ, যে সামনের দিনগুলোতে ক্যারিয়ারটা আর এরকম থাকবে না। আমরা যেরকম একটা একটা লিনিয়ার একটা চিন্তা করি, সেই চিন্তায় ক্যারিয়ার চলবে না। ঠিক একই রকম ভাবে বিবাহের ক্ষেত্রেও সামনের দিনগুলোতে অনেক সংকট তৈরি হবে, অনেক অলরেডি কিন্তু অনেক সংকট তৈরি হচ্ছে, ঠিক কিনা? অলরেডি অনেক সংকট তৈরি হচ্ছে। আমি কিছুক্ষণ আগে কিছু কথা বলছি যে বর্তমান যে এক্সটেন ক্লাস যারা সারা পৃথিবী চালায় তারা পুরুষদেরকেও নষ্ট করছে, পুরুষদের চিন্তা চেতনাকেও নষ্ট করে ফেলছে, মেয়েদের চিন্তা চেতনাকেও নষ্ট করে ফেলছে। অনেক সময় আমরা একতরফা ভাবে মেয়েদেরকে দোষ দেই, বাট এটা ভুল। হম, কিরকম নষ্ট করে ফেলছে? এক নাম্বার হচ্ছে যে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাইছে, জেন্ডার স্ট্রেস এটাকে বলা হয়। অবিশ্বাস, মেয়েদেরকে পুরুষরা অবিশ্বাস করতেছে। একটা ছেলে মনে করতেছে যে আমি আমার যে মানে ভালো মেয়ে আমি আমার লাইফে কখনো পাবো না। চারপাশে যে অবস্থা, বিভিন্ন নিউজ টিউজ হ্যান ত্যান আশপাশের যা কিছু আমরা দেখতে পাচ্ছি, হুম, মানে মেল ফিমেল ফ্রিমিক্সিং একটা একটা ইনস্টিটিউশনে ছেলেদের সাথে মানে অনেক বেশি মেশে কয়টা মেয়ে? আমার তো মনে হয় যে হয়তো 10টা মেয়ে থাকলে তার মধ্যে হয়তো 3 জন খুব বেশি মেশে। অধিকাংশ মেয়েরা ভালো ফ্যামিলি থেকে আসছে, তারা মানে অতটা মেশে না। আমার যত ধারণা, আমি আমার সময়কার এক্সপিরিয়েন্সে বলতেছি, এখন কি অবস্থা আমি জানি না আসলে। অধিকাংশ মেয়েরা পড়াশোনা করে ঠান্ডা, আহ, চলে পুরো ছেলে, কলিগের সাথে ছেলে, সহপাঠীর সাথে যতটুকু দরকার এতটুকুই কথা বলে। হয়তো 10 জনের 3 জন খুব বেশি মাখামাখি করে। কিন্তু যখন দোষ হয়, যখন মানে ব্যাড ইমপ্রেশন তৈরি হয়, তখন কিন্তু 10 জনের ব্যাপারেই তৈরি হয় সমাজে, ঠিক কিনা? হ্যাঁ, যে আধুনিক কালের মেয়েরা তো এই যে একটা জেন্ডার স্ট্রেস যখন তৈরি হচ্ছে, ছেলেরা মনে করতেছে আমি বিয়ের জন্য ভালো মেয়ে পাবো না, কারো গার্লফ্রেন্ডকে পাবো, এমন কাউকে পাবো যে অলরেডি কারো গার্লফ্রেন্ড হিসেবে 3-4 বছর একটা ইমোশন, মানে তার প্রাইম মানে প্রথম পুরুষ আমি না, যাকে সে তার ইমোশন দিয়ে ভালোবাসছে। এরকম একটা অবিশ্বাস ছেলেদের মধ্যে তৈরি হয়ে গেছে। আবার
মেয়েদের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়ে গেছে যে আহ, কি বলা যায়, মানে ছেলেদের ব্যাপারে, ছেলেদের ব্যাপারে একটা অবিশ্বাস তৈরি হয়ে গেছে যে একটা ছেলে, সে মানে এত বেশি, মানে অশ্লীলতা এত বেশি অ্যাভেলেবল, অশ্লীলতা এত বেশি অ্যাভেলেবল যে আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে, মেয়ে ছেলেদের ব্যাপারে পারস্পরিক একটা অবিশ্বাস তৈরি হয়ে গেছে। এবং এটা এই স্টেন ক্লাস এরা ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা তৈরি করছে। কেন? আমি আগে বলছি ওই যে ওদের রিসার্চ দেখালাম না। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কেউ আর বিয়ের ঝুঁকি নিতে চায় না। পশ্চিমা বিশ্বে বিয়ের ঝুঁকি এটা কেউ নিতে চায় না। নিলে পরে কখন? যখন আমার বয়স 40, নারীর বয়স 40, পুরুষের বয়স 50, তখন গিয়ে তারা চিন্তা করতেছে যে আমরা এখন একটু ফ্যামিলি এস্টাবলিশ করি। হ্যাঁ, কিন্তু মানে তারা বিয়েকে ভয় পায়। অনেকগুলো কারণ আছে, মানে বিয়ে ব্যাপারটাকে আইনের মধ্য দিয়ে, সামাজিক ভাবে সব দিক দিয়ে একটা ভীতিকর করে করে তোলা হয়েছে। একটা একটা ছেলে মানুষ বলা হচ্ছে তুমি যে ডিভোর্স দাও, তারপর তোমার বিয়ের পর থেকে তুমি যত সম্পত্তি অর্জন করছো তার অর্ধেক তোমার ওয়াইফ পেয়ে যাবে। একটা ছেলে মানুষ সে এই রিস্ক কেন নিবে? হ্যাঁ, সে বিয়ে যা করে যা যা পাওয়া যায় সেগুলো তো সে এমনিতেই পাচ্ছে, ঠিক না? তো এই বিষয়টা মানে আমরা বলি না যে সমাজে বিয়ে কঠিন, জিনা সহজ, ঠিক সেটাই আমাদের সমাজে এখন আছে। ওই পশ্চিমা বিশ্বের যেরকম এখানে এখন হুবহু আমরা তো ওদেরকে কপি পেস্ট করতেছি। ওরা যা যা করছে ওটাই তো আমাদের করতে হবে, নাহলে তো আমরা আধুনিক হতে পারবো না, না হলে তো আমরা উন্নত হতে পারবো না। সুতরাং ওগুলোই আমরা করতেছি। অবশ্যম্ভাবী ভাবে ওদের মতোই আমাদের রেজাল্ট হবে। হ্যাঁ, ওদের যেরকম অ্যাবর্শন হচ্ছে পানি ভাত, অ্যাবর্শন ডাল ভাত ওদের কাছে, ঠিক না? দেখলে একটা বাচ্চা 8 মাস 9 মাস গিয়ে অ্যাবর্শন করতেছে, আবার নতুন করে ডায়লগ দিচ্ছে যে আফটার বার্থ অ্যাবর্শন। আফটার বার্থ অ্যাবর্শন মানে কি কি বোঝা যাচ্ছে এটা? আফটার বার্থ অ্যাবর্শন, জন্ম হওয়ার পর নবজাতক সন্তানটাকে মেরে ফেলা হবে। মা চাচ্ছে না, মায়ের মুড সুইং করছে। হ্যাঁ, মা চিন্তা করতেছে আমার সন্তানটা, আমি এখন যে একটা ক্যারিয়ার ডেভেলপিং একটা পজিশনে আমি আছি, এটার জন্য আমার বাচ্চাটা একটা প্রতিবন্ধকতা, একটা বাধা, একটা হার্ডলস। সুতরাং আমি চাচ্ছি আফটার বার্থ অ্যাবর্শনে যেতে। এখনো হয় নাই এটা, বাট এখন এটা আলোচনা চলতেছে এটা। তো এই যে অ্যাবর্শন, মানে আমাদের বাংলাদেশে আমরা তো একটু গরিব, হ্যাঁ একটু গরিব আমরা। তো যার কারণে ওদের মতো তো আমাদের এত ভালো ডিসপোজাল ফ্যাসিলিটি নাই। সুতরাং আলটিমেটলি ওদের অবস্থা যখন আমাদের দেশে হবে, তখন আমরা রাস্তাঘাটে কুকুরে মানুষের বাচ্চা নিয়ে ভ্রূণ নিয়ে টানাহেচড়া করতেছে, এগুলো আমরা দেখতে পাবো সামনে। এখন পাচ্ছি, অলরেডি পাচ্ছি, তাই না? বিভিন্ন ডোবার মধ্যে ফেলাই দেওয়া যায়, ডাস্টবিনে পাওয়া যায় মানব শিশু, মানুষের ভ্রূণ, এগুলো পাওয়া যায়। যেহেতু আমরা একটু গরিব, আমরা ওদের মতো অত সুন্দর মানে ওয়েস্ট ডিসপোজাল করতে পারি না। এগুলো আমাদেরকে দেখতে হবে, দেখতে হচ্ছে, সামনে আরো হবে, এটা চলতে থাকবে। তো এটা থেকে ফেরার উপায় কি? আমরা তো এই সিচুয়েশন চাচ্ছি না আসলে, তাই না? অ্যাটলিস্ট আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা এই সিচুয়েশনটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের মুসলিম ভ্যালুস গুলা, আমাদের ইসলামের যে বিধিবিধান গুলা, সেগুলো আমরা মেনটেন করতে চাচ্ছি, ইসলামের মূল্যবোধ গুলো মেনটেন করতে চাচ্ছি। এটার ক্ষেত্রে আমাদের নারী এবং পুরুষ উভয়কেই আমাদেরকে একটা ব্যাপক সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন ভিতরে যেতে হবে। বোঝা গেল? এক নম্বর হচ্ছে আমরা পুরুষরাও মেয়েদেরকে জাজ করি টাকা দিয়ে, মেয়েরাও নিজেদেরকে জাজ করে টাকা দিয়ে, জিডিপি দিয়ে। এখানে একটা ভুল। এটা হচ্ছে পশ্চিমাদের একটা মূল্যবোধ, একটা ভ্যালু সিস্টেম, যেখানে তারা টাকায় সবকিছুকে মাপে, টাকা দিয়ে মাপে। তোমার যদি টাকা আর্ন করো তুমি, তাহলে পরে তুমি ঠিক আছো। যদি তুমি টাকা আর্ন না করো, তাহলে প্রথম আলো তোমাকে রিপোর্ট করবে নারী শিক্ষিত হয়েও বেকার। প্রথম আলো কি রিপোর্ট করতেছে? নারী শিক্ষিত হয়েও বেকার। আমাদের মারা কি বেকার ছিল? আমাদের নারীরা কি বেকার? নারীরা দাদিরা বেকার ছিল? তাহলে শিক্ষিত হয়ে বেকার এটার মানে কি? তার মানে তারা যে কোনো ভাবে আমাদের মেয়েদেরকে পুরুষের ট্র্যাকে ছুটাতে চায়। হ্যাঁ, পুরুষের জন্য, পুরুষ যেভাবে যে ট্র্যাকে চলবেন, মেয়েদেরকে ওটাই করে দেখাইতে হবে। ওই যে মিঠু, পুরুষ যা করে নারীকে ওটা করে দেখাইতে হবে যে আমি কম কিসে। এই যে চিন্তার একটা জায়গা, এই চিন্তাটাই ভুল। পুরুষ এবং নারী আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা সৃষ্টি। প্রজাতিগতভাবে আমরা মানব প্রজাতির অন্তর্ভুক্ত, আল্লাহর সম্মুখে আমরা সমমর্যাদা। কিন্তু দুনিয়াতে রোল প্লে করাটা ভিন্ন। জেন্ডার রোল ইজ ডিফারেন্ট। অনেকে এটা বলে যে ভাই নারী পুরুষ সমান,
না, কখনোই সমান না। এটা আমাদের মানে বলতে কষ্ট হয়, মানে পলিটিক্যাল ইনকারেক্ট একটা কথা, পলিটিক্যাল ইনকারেক্ট কথা এটা। হ্যাঁ, মানে পলিটিক্যাল ইনকারেক্ট কথা, এটা শব্দটা শুনছেন আপনারা আগে, পলিটিক্যাল ইনকারেক্ট? হ্যাঁ, হ্যাঁ। ধরেন আপনি একটা ওপেন ফোরামে গিয়ে বললেন নারী এবং পুরুষ সমান না, এটা একটা পলিটিক্যাল ইনকারেক্ট কথা। আপনাকে বলতে হবে কি, হ্যাঁ নারী আর পুরুষ সমান, এটা এটা কারেক্ট। আপনাকে ওপেন ফোরামে গিয়ে আপনি বলতে পারবেন না যে আমি হেট এলজিবিটি, এটা বলতে পারবেন না। আপনাকে অনেক ইনায়ে বিনায়ে বহুত কিছু বলে টলে বলতে হবে যে হ্যাঁ এলজিবিটি তারাও একরকম, তাদেরকে ধন্যবাদ, তারা এরকম মানে এইসব বলে টলে জিনিসটাকে পলিটিক্যাল কারেক্ট করতে হবে। হ্যাঁ, তো কথা হচ্ছে কথা হচ্ছে যে নারী এই এই যে পৃথিবীর এমন কিছু সত্যকে এই এপস্টেইন ক্লাস তারা মিথ্যা বানায় রাখছে, তার মধ্যে একটা হচ্ছে নারী এবং পুরুষ কোনোভাবেই সমান না, না দৈহিকভাবে, না মানসিকভাবে, না চিন্তা চেতনায়, না মানে ব্রেইন ম্যাপে, কোনো দিক দিয়ে নারী এবং পুরুষ সমান না। এবং যেহেতু তারা সমান না, দে আর মেড ফর টু ডিফারেন্ট পারপাসেস। এই মাউসটা, মাউস কই, মাউস নাই তো এখন, এই মাউস আর কিবোর্ড, মাউস প্যাড এবং কিবোর্ড দুইটা গঠনগতভাবে ভিন্ন, ঠিক কি না? একটা মাউস একটা কিবোর্ড ভিন্ন গঠনগতভাবে, মানে কি দুটো কাজ ভিন্ন। কাজ ভিন্ন না হলে পরে তো গঠন ভিন্ন হওয়ার দরকার ছিল না। আমি বুঝতে পারছি, যদি দুটো জিনিসের কাজ যদি একই হয় তাহলে গঠন একই হবে, যেহেতু কাজ ভিন্ন অতএব গঠন ভিন্ন। তাহলে দুইটা দুইটা জিনিসকে আল্লাহ তাআলা দুইটা দুইটা টু ডিফারেন্ট মেশিনস, দে আর বিল্ট ফর টু ডিফারেন্ট পারপাসেস, অতএব দেয়ার রোল মাস্ট বি ডিফারেন্ট। যদি আমি এই মোবাইল ফোনটাকে একটা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, আমি যদি এটাকে এখন হাতুড়ি হিসেবে ব্যবহার করতে চাই, এটা তো হবে না। মেয়েদেরকে ঠিক এটাই করা হচ্ছে, এই এপিস্টেল ক্লাস ইচ্ছাকৃতভাবে মেয়েদেরকে হাতুড়ি হিসেবে ব্যবহার করতেছে, এবং তারা বড় বড় কথা বলতেছে। বড় বড় কথা কেমন? তারা বলতেছে হ্যাঁ তুমিও পারো, তুমি কম কিসে, তোমাকেও করে দেখাতে হবে। এই কথাগুলো বলার কারণে মেয়েরা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে হলেও পুরুষের সামনে নিজেকে প্রমাণ করার জন্য দাঁতে দাঁত চেপে হলেও তারা এই ট্র্যাকে ছুটতেছে। সুতরাং আমাদের মূলত আমাদের নারী এবং পুরুষ উভয়ের চিন্তার মধ্যে একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন প্রয়োজন। এটা প্রয়োজন যে আমার কারো সামনে নিজেকে প্রমাণ করার দরকার নাই। যদি এটা করতে পারেন, আপনার জীবনে অর্ধেক শান্তি চলে আসবে। আমার কোনো কিছু প্রমাণ করার দরকার নেই। আমাকে আল্লাহ তাআলা যে জন্য তৈরি করছেন, আমি সেই কাজের মধ্যে আমি থাকবো। পুরুষকে আল্লাহ তাআলা স্পেশালি পুরুষ বিল্ট ফর, মানে স্পেশালি পুরুষকে তৈরি করা হয়েছে শ্রমের জন্য, ফর লেবার। পুরুষ খাটবে, সকাল থেকে উঠবে, সকাল থেকে রাত 1টা 2টা পর্যন্ত খাটবে। এবং আমাদের শরীরকে আল্লাহ তাআলা এভাবে তৈরি করছেন, আমাদের ভিতরকার হরমোনাল প্রোফাইল যা আছে এগুলা, যে একজন পুরুষের যদি টেস্টোস্টেরন ঠিক থাকে, তাকে যতই খাটানো হোক না কেন তার শরীরে কোনো প্রভাব পড়বে না। এটা বোঝা গেল? এখন এখন আমাদের প্রভাব পড়ে, বিকজ উই ল্যাক টেস্টোস্টেরন, আমাদের টেস্টোস্টেরন কম আছে। আমরা যেহেতু ফিজিক্যাল ওয়ার্ক করি না, ওয়েট লিফটিং করি না, এই কারণে আমাদের টেস্টোস্টেরনের পরিমাণ কম। এই জন্য আমরা মানে অল্প পরিশ্রমে কাতর হয়ে পড়ি। কিন্তু আমাদের বডির প্রোফাইলটা এভাবে করা আছে যে আমি যদি রেগুলার ফিজিক্যাল এফোর্ট দেই, তাহলে যে কোনো পর্যায়ের স্ট্রেস আমি নিতে পারবো। বোঝা গেল? আগেকার মানুষ যুদ্ধ করতেছে না, ঘন্টার পর ঘন্টা, ধরো 5 কেজির একটা তরবারির ওজনটাই 5 কেজি হবে, আর ঢালের ওজন 10 কেজি, 15 কেজি নিয়ে 3 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধ করা, হিউজ ফিজিক্যাল এন্ড মেন্টাল এফোর্ট। শুধু যুদ্ধ কিন্তু ফিজিক্যাল এফোর্ট না, শুধু মেন্টাল এফোর্ট না, যুদ্ধ এটা তারা করতো। আর মেয়েদেরকে আল্লাহ তাআলা এভাবে তৈরি করছেন যে দে নিড রেস্ট, প্রচুর পরিমাণে রেস্ট লাগবে তাদের। তাদের ডেইলি একটা পিরিয়ড, একটা সময় তাদের রেস্ট লাগে, মান্থলি একটা সময় তাদের রেস্ট লাগে। যখন তারা যারা প্রেগন্যান্সির মধ্যে দিয়ে যায়, তখন তার টোটালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে একজনের উপরে। তো যার কারণে আমরা এটা এটা আমাদের মানে আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা আসলে আমাদেরকে যেভাবে এরা, হ্যাঁ, এবং এটা ওদের লাভ কি? ওদের লাভ হচ্ছে পুরুষ যে পরিমাণ এখানে এখানে মার্কেটে 100টা পুরুষ আছে, এই 100টা পুরুষ আয় রোজগার করে, 100টা পুরুষ ট্যাক্স দেয়, ঠিক আছে? এই 100টা পুরুষ মোবাইল কিনে, ফোন কিনে, বা কথা কথা গাড়ি কিনে। এখন যদি আমি মার্কেটে এই পুরুষদের ওয়াইফ এবং পুরুষদের মধ্যে একটা ডিস্ট্রাস্ট তৈরি করতে পারি, একটা আস্থাহীনতা তৈরি করতে পারি, এবং এই মেয়েদেরকেও আমি চাকরিতে আসতে উদ্বুদ্ধ করতে চাই,
তাহলে আগে 100টা ছিল, আরো 100টা মেয়ে আসলো, কয়জন হলো? 200। কয়টা লাভ? এক নাম্বার হচ্ছে আমার আগে 30টা পোস্ট খালি ছিল, বা কথা কথা 100 পোস্ট খালি ছিল, এই 100 পোস্টে 100 জন পুরুষ চাকরি করতো। এখন মার্কেটে কয়জন লোক হয়েছে? 200 জন। পোস্ট আছে কয়টা? 100টা। তাহলে এখন একটা সিউডো প্রতিযোগিতা তৈরি হয়েছে, সিউডো কম্পিটিশন তৈরি হয়েছে এখানে। এই কম্পিটিশনের কারণে যেহেতু পুরুষকে পুরো ফ্যামিলি পুরো প্রতিপালন করতে হয়, তার নিজের পরিবার, বাপের কাছে টাকা দিতে হয়, আবার কোনো বোন যদি ভাই বোন সেখানেও টাকা দিতে হয়, কিন্তু একজন নারীকে এত কিছু করতে হয় না। একজন নারীর দেখা যাচ্ছে তার নিজস্ব যে প্রয়োজনগুলো আছে, সেই নারীকে টাকাও দেয় তার স্বামী, কিন্তু নারীর নিজস্ব যে প্রয়োজনগুলো আছে এইগুলো হলেই সে মোটামুটি হ্যাঁ একটু চলে ফিরে জিনিসপত্র কিনবে, পোশাক আশাক অমুক তমুককে দিবে টিবে। মানে পুরুষের জন্য আয় রোজগারটা যেই পর্যায়ের বাধ্যবাধকতা, নারীর জন্য ওই পর্যায়ের বাধ্যবাধকতা না। অতএব ওই নারী আরো কম বেতনে চাকরি করতে রেডি আছে, কিন্তু কম বেতনে আমাদের হলে চলবে? এই 100 জন পুরুষের হলে চলবে? কিন্তু 100 জন নারী কিন্তু ওর চাইতে আরো 10-5 হাজার টাকা কম দিলেও সে করতে রাজি আছে। আমার তো বোঝা গেছে? সুতরাং এই মার্কেট, ওভারঅল মার্কেটের বেতনটা ফল করে, কম বেতনেও তারা আমাদের কাছ থেকে কাজ নিতে পারে এপস্টিন ক্লাস। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আগে ট্যাক্স দিত 100 জন, এখন ট্যাক্স দিবে কয়জন? ট্যাক্স পেয়ারের সংখ্যা বেড়ে গেছে, ট্যাক্স পেয়ারের সংখ্যা বেড়ে গেছে, এটা তাদের আরেকটা লাভ। 3 নম্বর লাভ হচ্ছে আগেই 50 জন গাড়ি কিনতো, এখন গাড়ি কয়টা লাগবে গাড়ি? আগে 100 জন, ধরো 100 জনের মধ্যে 50 জন গাড়ি কিনতো, এখন এখন গাড়ি কিনবে কয়জন? আরো 50 জনকে বায়ার বেড়ে গেছে। তাহলে তাদের সব দিক দিয়ে লাভ। এই কাজটাই তারা করছে এই আমাদের পরিবারগুলো ধ্বংস করার মধ্য দিয়ে। পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, হচ্ছে, ওদিকেও লাভ, আবার এখানেও লাভ, মার্কেটও, জব মার্কেটও লাভ, সবখানে লাভ। এই কাজটা ওরা করছে, যার কারণে আমাদেরকে এই প্রবলেমটা বুঝতে হবে, এবং অ্যাড্রেস যদি আমরা করতে পারি আমাদের পরিবারে অর্ধেক শান্তি চলে আসবে। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? তাহলে 1 নাম্বার বললাম যে আমাদেরকে একটা ব্যাপক সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশনের ভিতরে যেতে হবে, আমাদের মনটাকে ঠিক করতে হবে যে আমরা পশ্চিমা মূল্যবোধে যা, আমরা কোরআন এবং সুন্নায় পরিবারকে গঠন করার ক্ষেত্রে যে মূল্যবোধ গুলোকে প্রাধান্য দেওয়া আছে ওইটা আমি এখন থেকে সাবস্ক্রাইব করলাম। বোঝা গেল? নারী এবং পুরুষ উভয়কেই। 2 নম্বর আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো বিয়ে ব্যাপারটা কিন্তু এটা আমাদের একটা লাইফের একটা মেজর ইভেন্ট। হ্যাঁ, আমি কোন ভার্সিটিতে পড়বো এটা একটা মেজর ইভেন্ট ছিল, কোন সাবজেক্ট নিবো এটা একটা মেজর ইভেন্ট ছিল, এর চাইতে মেজর ইভেন্ট হচ্ছে আমি যখন বিয়ে করবো। সো এটার ব্যাপারে কোনো ধরনের কোনো খামখেয়ালির কোনো সুযোগ নাই। এই জায়গাতে এসে যারা প্রেম করে তারা একটা ভুল করে ফেলে। যারা স্টুডেন্ট লাইফে বিভিন্ন অ্যাফেয়ারে যারা লিপ্ত, তারা এখানে একটা বড় ভুল করে ফেলে। কি ভুলটা করে ফেলে তারা? বাবা মা যখন মেয়ে দেখে তখন সেই মেয়ের পরিবার দেখে, হ্যাঁ, অনেক কিছু দেখে। একটা মা যখন তার সন্তানের জন্য একটা একটা পাত্রী দেখে, সে অনেক কিছু দেখে। বোঝা গেল? 1 নম্বর তো পাত্রীর যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এটা তো তারা দেখেই, মেয়েরা মেয়েদের চোখে দেখে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সেই পাত্রীর আরো আনুষঙ্গিক, কোন পরিবারে সে বড় হয়েছে, কোথায় বাড়ি ঘর দৌড়, হ্যান ত্যান, তার বাপ মা কেমন, আত্মীয় স্বজন কেমন, 8-10 জন কোনো ব্যাড রিপুটেশন আছে কিনা এলাকার মধ্যে, অনেক কিছু তারা দেখে। এলাকায় খবর নেয়, যেখানে সে ছোটবেলা থেকে বড় হয়েছে, যেখানে সে পড়াশোনা করছে, সবখানে খবর নেয়। এরপরে কি একটা বিয়ে হয়। আমি ভুল বললাম নাকি? একইভাবে একটা মেয়ের জন্য যখন বাপ মা পাত্র দেখে, তখন বাপ মা এটাও দেখে যে পাত্রের মা কেমন, দেখে কিনা, আমার মেয়েটাকে যে বাড়িতে আমি দিব ওই বাড়িটা কেমন, পাত্রের মা কেমন, পাত্র কেমন। রিসেন্টলি আমার পরিবারে একজনকে আমরা বিয়ে দিলাম, আমরা এটা পর্যন্ত জাজ করছি যে পাত্র কি মায়ের কথায় উঠে বসে কিনা, মা যা বলে সেটাই ফাইনাল নাকি পাত্রের নিজস্ব কোনো সে আছে, এটাও আমরা আমরা জাজ করার চেষ্টা করছি। তাহলে কত কিছু দেখে। আর যখন প্রেম করে তখন কি দেখে? হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা আসলে কিছুই দেখি না, নাকি? প্রেম করার দরকার একটা করি, কেউ কিছু দেখে না। সো আলটিমেটলি দেখা যায় পরবর্তীতে যখন বিয়ে শাদী হয়, একটা হিসাব নিকাশ আসে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে অনেক কিছুতে আমাদের মধ্যে অনেক ডিসস্যাটিসফ্যাকশন, অনেক সমস্যা, অনেক কিছু। তো যার কারণে এটা সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই অ্যাফেয়ার ম্যারেজ যেটা, এখানে এদিকে আপনারা যেন না। ঠিক আছে? ছেলেদের মেয়েদের দুজনকে বলবো, জাস্ট ওয়েট, গার্ড ইউর মডেস্টি, গার্ড ইউর চেস্টিটি। আল্লাহ তাআলা আপনার জন্য যাকে ঠিক করছেন, আপনার বাবা মারা যাকে ঠিক করে নিয়ে আসবেন, ওটার মধ্যে কল্যাণ আছে। এবং এটা আমার কথা না, এটা একজন ভদ্রলোক আছে, কি
কি নাম যেন, জন এসপোসিটো মনে হয় ওনার নাম। ওনার 30 বছর ব্যাপী রিসার্চ আছে যে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ কোনটা বেশি হ্যাপিনেস, হ্যাপিনেস ইন্ডেক্স এটা কোনটা বেশি। এবং উনি দেখছেন যে অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে হ্যাপিনেস ইন্ডেক্স অনেক বেশি। কারণ অ্যারেঞ্জড ম্যারেজ শুরুই হয় জিরো এক্সপেকটেশন থেকে শুরু হয়। আমার কথা বিরক্ত লাগতেছে আপনাদের? জিরো এক্সপেকটেশন থেকে শুরু হয় এবং প্রতিনিয়ত ভালোবাসা বাড়তে থাকে। হ্যাঁ, স্বামী যদি একটা ফুল এনে দেয় বাড়তে থাকে, স্বামী যদি একটা শ্যাম্পু এনে দেয় বাড়তে থাকে, ছোট 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 জিনিসে ভালোবাসা বাড়তে থাকে। আর অ্যাফেয়ারের ম্যারেজে কি হয়? ভালোবাসা কমতে থাকে। কারণ এতদিন পর্যন্ত বাস্তবতা সামনে ছিল না, তো এখন বাস্তবতা যখন সামনে আসে তখন দেখা যায় যে আগে তুই আমার দৈনিক ফুল দিতি, এখন তো তুই আমার দিকে ঠিক মতো তাকাস না। এরকম একটা ব্যাপার দাঁড়ায় যায় তখন প্রতিনিয়ত। এবং উনি রিসার্চ করে দেখাইছেন যে 8 বছরের মাথায় লাভ ম্যারেজের ভালোবাসা যেখানে কমতে কমতে একটা জায়গায় আসে, অ্যারেঞ্জ ম্যারেজের ভালোবাসা সেখানে বাড়তে 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 ওটা দ্বিগুণ হয়ে যায় ওই লেভেলে। তো এইগুলো আসলে ওরা রিসার্চ করে, অনেক কিছু নিয়ে রিসার্চ করে, আমরা তো কিছুই করি না। হ্যাঁ, আমরা শুয়ে বসে থাকি আর মানে কি করবো না করবো। অথচ এইগুলো কিন্তু আমাদের করার কথা ছিল, রিসার্চ গুলো, তাই না? এই জন্য আপনাদেরকে আমি বলতেছি আপনারা ভালো করে পড়েন, রিসার্চ শিখেন, রিসার্চ মাইন্ডেড হন। হ্যাঁ, এবং দেখবেন যে আলটিমেটলি যেটা রিসার্চ করবেন ওটা দেখবেন ইসলামের পক্ষে চলে আসতেছে, ইসলামের মূল বক্তব্যের পক্ষে চলে আসতেছে। তো যার কারণে আই ইনভাইট ইউ টু গো ফর অ্যারেঞ্জ ম্যারেজ। এবং এটার ক্ষেত্রে কিছু জিনিস আগে থেকে তৈরি হওয়ার ব্যাপার আছে। বিবাহিত জীবনে আমরা পুরুষ ছেলের একটা ফ্যান্টাসিতে ভুগি যে বিয়ে করলেই মনে হয় খালি সুখ আর সুখ, খালি দুজন হাত ধরে হেঁটে বেড়াবো। হ্যাঁ, কি বলে ওই ইসের প্রান্তরে ধানের শীষে বাতাস খেলে যাবে, আমরা দুজন হেঁটে বেড়াবো, বৃষ্টিতে ভিজবো, তোমাকে গান শোনাবো। এইগুলো ফ্যান্টাসি, একটা একটা ফ্যান্টাসি কাজ করে, এটা এটা নর্মাল স্বাভাবিক। মেয়েদের ক্ষেত্রে হয়তো এরকম কিছু ফ্যান্টাসি কাজ করে, আমি জানি না, হয়তো এর চেয়ে একটু ডিফারেন্ট হবে হয়তো। হ্যাঁ, তো কিন্তু বিয়ে ব্যাপারটা অ্যাকচুয়ালি ফ্যান্টাসি না, কিন্তু আসলে মানে বিয়ে ব্যাপারটা একটা অনেক বড় জিনিস, একটা রেসপন্সিবিলিটির জিনিস। এবং বিয়ের আগে যদি সার্টেন লেভেল অফ ম্যাচুরিটি না থাকে নারী পুরুষ উভয়েরই, তাহলে বিয়ের পরে অনেক কনফ্লিক্ট তৈরি হয়, অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অনেক কনফ্লিক্ট অফ এক্সপেকটেশন তৈরি হয়। বোঝা গেল? তাহলে এই এক্সপেকটেশন গুলো কমানোর জন্য আমার একটা কোর্স আছে, অনেকে করছে এখানে, অনেকে করে টোরে নাকি অনেক লাভ ফায়দাটাতেও পাইতেছে। ম্যারেজ প্রিপারেশন কোর্স আছে একটা, প্রায় 7-8 ঘন্টার একটা বড় কোর্স, অনেক বেশ বড় লেন্থি কোর্স। তো ওইটার মধ্যে আমি আলোচনা করছি, তবে সবচাইতে যে আলোচনাটা সবার কাজে আসে সেটা হচ্ছে যে ওখানে আমি ছেলেদের কোর্সে ফিমেল সাইকোলজি নিয়ে আলোচনা করছি, আর মেয়েদের যে কোর্সটা আছে ওইখানে আমি আবার পুরুষের সাইকোলজি নিয়ে আলোচনা করছি। এবং যত কমেন্ট রিভিউ সেকশনে কমেন্ট আসে, তো সবাই স্পেশালি মানে স্পেসিফিক্যালি ওই পার্টটার কথাই বলে যে আপনার এই সাইকোলজি নিয়ে যে আলাপটা এটা আমাদের খুব কাজে আসে। হ্যাঁ, কারণ কিছু জিনিস আমাদের আগে থেকে যদি আমরা নারীকে আমরা বুঝতে পারি, নারীর সাইকোলজি কেমন ওভারঅল, মন তো প্রত্যেকের ভিন্ন ভিন্ন। হ্যাঁ, কিন্তু ব্রেনের প্রসেসিং কিন্তু সেম, ব্রেনের যে প্রসেসিং এটা সেম, মন ভিন্ন ভিন্ন হতে পারে। তো এই জিনিসগুলো সম্পর্কে আগে থেকে যদি কিছু প্রায়র কিছু নলেজ আমাদের থাকে, তাহলে আমরা আগে থেকে একটু আটঘাট বেঁধে অ্যাকশনে যেতে পারি, একটা মেন্টাল প্রিপারেশন থাকে আমাদের। বোঝা গেল? যেমন ধরেন আমি বিয়ে করছি, বিয়ে করার পরে যদি আমি মনে করি যে আমি যেরকম আমার ওয়াইফ ঠিক হুবহু একই রকম, তাহলে ও এটা কেন বুঝবে না? আমার কথা বোঝা যাচ্ছে? আবার একটা মেয়েও চিন্তা করতেছে যে না, আমি তো একটা মানুষ, সেও একটা মানুষ, তাহলে আমি বুঝতেছি সে কেন বুঝতেছে না? এই চিন্তাটাই ভুল। কারণ মেল এবং ফিমেল তাদের উভয়ের পারসেপশন ভিন্ন, একটা জিনিসের একটা ইনফরমেশন নেওয়া প্রসেসিং ভিন্ন, পারসেপশন ভিন্ন, তারপর হচ্ছে ডেলিভারি ভিন্ন। হ্যাঁ, একটা জিনিসকে পেশ করা এটা ভিন্ন, বোঝা ভিন্ন, ঝোঁক ভিন্ন, আগ্রহ ভিন্ন, দক্ষতা ভিন্ন, সবকিছু ভিন্ন ভিন্ন। ঠিক আছে, এটা একটা সুন্দর একটা বই আছে, এটা আপনারা পড়তে পারেন, ব্রেন সেক্স নামে একটা বই আছে, ব্রেন সেক্স। এটা বাংলা হয়েছে এই বইটা। হ্যাঁ, হোসেন শাকিল নামে একটা এক ভাই পড়ছেন ব্রেন সেক্স। এটার মধ্যে মেল এবং ফিমেল কি কি ডিফারেন্স আছে ব্রেনে, এগুলো সব সুন্দর করে ওখানে আলোচনা করা আছে। এবং এটার দ্বারা এই বইটা পড়লে পরে, বা আমার ওই কোর্সের মধ্যে কিছু ইনপুট আছে, আরো বিস্তারিত আমি সামনে লিখবো, আমার নিয়ত আছে ইনশাল্লাহ আমি এটা নিয়ে আরো আরো গবেষণা করে আরো লিখবো, যে নারী এবং পুরুষের মধ্যে কি কি পার্থক্য আছে। এটা যদি আমি শুরু থেকে জানি, তাহলে আমি ওই আমার ওয়াইফ থেকে ওইটা এক্সপেক্ট করবো না। বুঝা গেছে ব্যাপারটা? পুরুষের সাথে একটা পুরুষের চিন্তার সাথে কি পার্থক্য এটা যদি একটা মেয়ে জানে, তাহলে আগেই সে স্বামীর কাছ থেকে ওই জিনিসগুলো এক্সপেক্ট করবে না। সে বুঝবে যে স্বামী এই রিয়াকশনটা করছে, তার ব্রেনের মধ্যে কি চলতেছে। এবং এটা খুব মজা, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। একটা উদাহরণ দেই, এটা উদাহরণটা আমি সবখানেই দেই। উদাহরণটা হচ্ছে এটা যে ধরেন যে একটা হাজবেন্ডটা
খুব মন দিয়ে কম্পিউটারে কোনো একটা কাজ করতেছে, করতে 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 হঠাৎ করে ওয়াইফ আসলো, এসে এক কাপ চা দিল। তো পুরুষ কাজ করতেছে, করতে করতে চা থ্যাংক ইউ বলে আবার সে কাজ করতেছে। ঠিক আছে? তো 1 ঘন্টা পরে যখন কাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পর যখন সে গেছে রুমে, বেডরুমে যাওয়ার পর সে দেখে সে তার ওয়াইফ মানে বালিশ টালিশ জড়ায় ধরে কান্নাকাটি করে মোটামুটি একটা সমুদ্র তৈরি করে ফেলছে ওখানে। কেন? কারণ পুরুষ চিন্তা করতেছে কি ভাই কি করলাম আমি, ভাই তুমি বলো কি করলাম, বলতেছে না, কোনোভাবে সে বলবে না যে না। ওই জন্য একটা 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 ছবি আছে, ওই একটা সিংহ আর সিংহী, নিচে লেখা থাকে যে কি বিহাইন্ড এভরি, মানে কথাটা কি যেন থাকে, বিহাইন্ড এভরি অ্যাংরি উইমেন there is a man who has absolutely no idea what he has done. একদম বিয়ের কেউ তোমার যখন বিয়ে করবা ঠিক এইটাই দেখবা যে তুমি জানোই না তুমি কি করছো, ওদিকে কিয়ামত হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে সবচেয়ে আইডিয়াল স্ট্র্যাটেজি হচ্ছে ভাই কি হয়েছে আমি জানি না, আমার কি দোষ আমি এটাও জানি না, বাট আই এম সরি। এটা হচ্ছে আইডিয়াল মানে স্ট্র্যাটেজি হচ্ছে এটা। মানে তোমার কি হয়েছে আমি জানি না, তুমি কিসে কষ্ট পাইছো আমি এটাও জানি না, আমার কি দোষ আমি তাও জানি না, বাট স্টিল আই এম সরি। এটা হচ্ছে আমাদের মানে পুরুষের, এটাই আসলে এই সরি শব্দটাই আমাদের, এই শব্দটা না থাকলে যে আমাদের কি হইতো দুনিয়ায়। হ্যাঁ। তো সে যায় দেখতেছে যে তার বউ বালিশ জড়ায় ধরে কেঁদে কেটে বালিশটা মোটামুটি ভাবে ভিজাই ফেলছে। এখন তাকে জিজ্ঞেস করলো কি, 2 ঘন্টা ধরে তিনি বলবেনই না কি হয়েছে। 2 ঘন্টা পরে তিনি বলতেছেন যে আমি সারা সন্ধ্যা তোমার জন্য সাজলাম, তুমি আমার দিকে একবার ফিরেও তাকাই না। ঠিক আছে? মানে উনি সারা সন্ধ্যা সাজগোজ করছে, ফুল টুল লাগাইছে, লাগায় টাকায় 1 কাপ চা স্বামীর জন্য নিয়ে এসে দাঁড়াইছে, স্বামীকে 1 কাপ চা দিচ্ছে যে স্বামী তার দিকে তাকাবে, তাকে তাকে অ্যাপ্রিসিয়েট করবে, তার দিকে মুগ্ধ হয়ে তাকায় থাকবে। আর সে বেচারা কাজের মধ্যে ডুবে আছে, সে একটু তাকাইছে, তাকে ধন্যবাদ দিছে, দিয়ে সে কাজের মধ্যে চলে গেছে। আর এদিকে সে হার্ট হয়ে গেছে। তো এখানে এই ঘটনা থেকে আমরা কয়েকটা বেসিক ডিফারেন্স আমরা নিতে পারি। 1 নম্বর ডিফারেন্স হচ্ছে যে পুরুষরা অত্যধিক ফোকাসড। আমরা আমাদের ব্রেন স্ট্রাকচার এরকম যে আমরা আমাদের ব্রেনটাকে বলা হয় যে কম্পার্টমেন্টালাইজড, মানে আমাদের নির্দিষ্ট ফাংশনের জন্য ব্রেনের নির্দিষ্ট জায়গা বরাদ্দ আছে। যখন আমরা কাজ করি আমরা ওই জায়গাটুকু দিয়েই কাজ করি, এবং যার কারণে একটা পুরুষ কাজ করার সময় অনেক বেশি ফোকাস থাকে, ডিফোকাস কম হয়। বোঝা গেল? আর বিপরীতে একজন নারী মাল্টিটাস্কিং, মাল্টিটাস্কিং এ পারদর্শী। একসাথে একজন নারী অনেকগুলো কাজ করতে পারে এট এ টাইম। বোঝা গেল? এবং একসাথে একই সময় তারা বিভিন্ন দিকে খেয়াল রাখতে পারে। এবং এটা দিস ফিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর রিয়ারিং চিলড্রেন। হ্যাঁ, একসাথে ঘরের কাজ সামলানো, ঘর সামলানো, বাচ্চা কি করতেছে দেখা, অনেক কিছু, একটা মেয়েকে অনেক কিছু করতে হয় যিনি একজন হাউস ওয়াইফ তাকে। তো যার কারণে মেয়েদের স্পেশালি ডিজাইন ফর দিস, যার কারণে তারা মাল্টিটাস্কিং অনেক বেটার, অনেক ভালো, অনেকগুলো কাজ একসাথে করতে পারে। আর পুরুষ এট এ টাইম একটা বা খুব বেশি হলে 2টা কাজ করতে পারে, এর বেশি এট এ টাইম সে মনোযোগ ধরে রাখতে পারে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পুরুষ মানুষ তারা অনেক বেশি কি বলা যায় ফোকাসড থাকে বলে তারা অনেক ডিটেইলস মিস করে। আমার কথা বুঝতে পারছেন? যে কোনো বিষয়ের, যে কোনো টপিকের, যে কোনো জিনিসের অনেক ডিটেইলিং পুরুষ মানুষ মিস করে। কিন্তু একটা মেয়ে এত বেশি সে মাল্টিটাস্কিং করে যে অনেক ডিটেইলস সে ইনপুট নেয়, অনেক ডিটেইলস। এবং এটা আমরা দেখছি যে যখন আমরা কোনো প্রেজেন্টেশন দেই ম্যাডামদের সামনে, বিশেষ করে আমি যে ডিপার্টমেন্টে পড়ি ও তো সবাই ম্যাডাম, দেখা যাচ্ছে যে মানে ফন্টের কালার থেকে শুরু করে নিয়ে কোন ফন্ট ছোট হয়েছে, কোন ফন্ট বড় হয়েছে, হ্যাঁ মানে হয়তো আমার চোখেও আসে নাই, ওটা আমার কল্পনায়ও নাই যেখানে আমি কি করছি, বাট এটা কিন্তু উনি ধরে ফেলছে এবং এটা ধরতেছে যে তোমার এখানে এখানে সেম ফন্ট হয় নাই, বড় হয়েছে, ছোট হয়েছে, এটা ফন্টের কালার এরকম হয়েছে, ছোট ছোট জিনিস, কমা আগে আসবে পরে আসবে, এই জিনিসগুলো ওনারা ধরে ফেলে। এটা আমরা পুরুষটা সাধারণত নর্মালি ইগনোর করি। বুঝা গেছে? এটা একটা জিনিস যে তারা অনেক ডিটেইল দেখে। এবং আরেকটা প্রবলেম হচ্ছে যেহেতু তারা অনেক ডিটেইল দেখে, সুতরাং তাদের মেমোরিটা অনেক একটা মানে 2 ধরনের মেমোরি আমরা বলি। একটা হচ্ছে ভার্বাল মেমোরি, তাদের ভার্বাল মেমোরি খুব স্ট্রং। কবে তুমি কি বলছো, হ্যাঁ ঝগড়া যখন হবে তখন তারা 2 বছর, 3 বছর, 10 বছর, 11 বছর আগে রেফারেন্স ডেটা টান দিবে। এটা কিন্তু আগে থেকে বলে রাখতেছি, এগুলো মনে রাখা ভালো। হ্যাঁ, সুতরাং জাস্ট মেক নো ফল্ট, ওকে, কোনো ফল্ট করা যাবে না।
এমন কোন সিচুয়েশন তৈরি করা যাবে না যেটা রেফারেন্স আজ থেকে 20 বছর পরে যেটা রেফারেন্স কাজ করবে। হ্যাঁ, সুতরাং এটা তারা পারে, তারা ভার্বাল মেমোরিতে খুব স্ট্রং, ভার্বাল মেমোরি খুব স্ট্রং কাজ করে তাদের। যে তুমি আজ থেকে 12 বছর 6 মাস আগে অমুক তারিখে বিকাল 3:45 মিনিট 51 সেকেন্ডে এই কথা বলে আমাকে কষ্ট দিচ্ছে, এটা আসবে, এটা আসে। আর মেয়েদের জানা থাকা লাগবে যে পুরুষ মানুষ এগুলো মনে রাখতে পারে না। সো আপনার ম্যারেজ ডে কবে হয়েছে এটা সে ভুলে যেতেই পারে। সন্তানদের বার্থডে, তখন একটা জায়গায় যদি 3টা সন্তান হয়, বার্থডে এলোমেলো হয়ে যায় এখন আমার। মানে বার্থডে যদিও স্টিল আমরা একটু মনে রাখি না, বাট তারপর একটা জিনিস মনে মনে থাকা যে আজকে বাচ্চাটার বয়স 5 বছর হয়ে গেল, তো এইগুলো মনে থাকে না। হ্যাঁ, তো দেখা যাচ্ছে পুরুষ মানুষ ম্যারেজ ডে ভুলে গেলে পরে তো কিয়ামত, যে তুমি আমাদের ম্যারেজ ডে ভুলে গেলা। বাট একজন নারীকে বুঝতে হবে যে পুরুষ মানুষ আসলে এরকমই, সে মানে এভরি ডিটেইল সে মনে রাখতে পারে না, তোর কষ্ট হয়, মানে মনে রাখতে পারে বাট আমরা স্পন্টেনিয়াসলি পারি না, কষ্ট হয় আমাদের। এটা গেল একটা। 3 নম্বর হচ্ছে মেয়েরা অত্যন্ত ইমোশনালি নাজুক, ইমোশনালি নাজুক। আমি বুঝতে পারছি। ধরেন যে আমার যদি এখানে এখানে যদি ক্লাসের মধ্যে আমাকে কোনো স্যার কান ধরে দাঁড় করে রাখে, এটা আমি সাময়িকভাবে কিছু অপমান টপমান ফিল করব, কিন্তু উইথ দ্য কোর্স অফ টাইম এটা আমার কাছে নর্মাল হয়ে যাবে। কিন্তু একটা মেয়ের এটা হবে না, মেয়ের এটা হবে না। এটার পিছনে অনেক কারণ আছে। কারণ হচ্ছে আমাদের যে নার্ভ, নার্ভে কত স্পিডে কত স্পিডে সিগন্যাল পাস হচ্ছে এটা নির্ভর করে নার্ভে কার কত চর্বি জমা আছে। বায়োলজি তো কোনো ডিপার্টমেন্ট নাই এখানে, না? আচ্ছা, আমাদের নার্ভে চর্বি জমা থাকে, ইনসুলেশন, এটা বুঝবেন আপনারা, ইনসুলেশন হিসেবে চর্বি জমা থাকে এবং এটার কারণে মানে খুব ফাস্ট সিগন্যাল পাস হয়। তো মেয়েদের এই নার্ভের চর্বির পরিমাণ পুরুষের চেয়ে বেশি, যার কারণে তাদের যে কোনো সিগন্যাল অনেক বেশি পাস হয়। একটা মশা কামড়ালে আমরা যতটুকু ব্যথা না পাবো, একটা মেয়ে অনেক বেশি ব্যথা পাবো। বুঝা গেল? একটা অপমানে একটা ছেলে যতটা কষ্ট পাবে, একটা মেয়ে অনেক বেশি কষ্ট পাবে। একই পরিমাণ অপমানে, একই পরিমাণে লজ্জায়। আমার তো এমনি লজ্জা শরম কম, এই জন্য কিন্তু এটা একটা কথা চলে, ছেলেদের লজ্জা শরম কম। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের ওই 1 নম্বর হচ্ছে প্রসেসটা একটু স্লো, একটু টিউবলাইট আমরা, প্রসেসিংটা স্লো, আর প্রসেসিংটা স্লো প্লাস এটা ফেড হয়ে যায়। আর মেয়েদের প্রসেসিংটা অনেক বেশি ফাস্ট এবং এটা রিপিট হয়, বারবার রিপিট হতে থাকে। যার কারণে একটা মেয়ে তার লজ্জাকে কখনো ভুলতে পারে না, অপমানকে ভুলতে পারে না। মেয়েরা ইমোশনালি অত্যন্ত নাজুক থাকে, ঠিক আছে? সুতরাং এটা আমাদের পুরুষদের আরেকটা দায়িত্ব। 1 নম্বর হচ্ছে টু প্রোটেক্ট হার ফিজিক্যালি অ্যান্ড টু প্রোটেক্ট হার ইমোশনালি। স্বামীর দায়িত্ব তার ওয়াইফকে সমস্ত ধরনের ইমোশনাল ড্যামেজ থেকে প্রোটেকশন দেওয়া। বোঝা গেল? এটা গেল একটা জিনিস। 3 নম্বর হচ্ছে তারা আরো কাতর কিছু বিষয়ে, যেমন হচ্ছে তাদের গরমে বেশি গরম লাগে, শীতে শীতে শীত বেশি লাগে, গরমে গরম বেশি, শীতে শীত বেশি। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা নারীদের উপরে মানে আউটওয়ার্ড দায়িত্বগুলো চাপান নাই। বুঝা গেছে? জিহাদে যাওয়া, লিড দেওয়া, হ্যাঁ, এগুলো অনেক মানে বেশ কঠিন ব্যাপার। আপনি যখন লিড দিতে যাবেন কাউকে, একটা গ্রুপকে, ইচ অ্যান্ড এভরি ডিটেইল যদি আপনি ধরতে থাকেন, ইউ ক্যানট বি এ গুড লিডার। আমি বুঝতে পারছি। আপনাকে অনেক কিছু ইগনোর করতে হবে, অনেক কিছু অ্যাকসেপ্ট করতে হবে, অনেক নিয়ে চলতে হবে, মানায় চলতে হবে। এবং আমরা যারা মাঝে মধ্যে সামটাইম ফিমেল ফিমেল বসের আন্ডারে চাকরি করি, আমরা এগুলোতে খুব এক্সপোজড। ইচ অ্যান্ড এভরি স্টেপ ধরা হচ্ছে, ইচ অ্যান্ড এভরি স্টেপ নিয়ম মেনে চলা হচ্ছে। পুরুষ মানুষ হিসেবে আমরা অনেক নিয়মকে কি করি, সবার যদি আমি আমার আন্ডারে 10 জন কর্মচারী আছে, প্রত্যেককে যদি আমি নিয়ম মানে ধরতে যাই, তাহলে হবে আমার অফিস চলবে? অনেক কিছুকে আমরা ইগনোর করি। এটা আপনি বুঝতে পারবেন শেখ হাসিনাকে দিয়ে। হ্যাঁ, মানে সে খালেদা জিয়ার প্রতি তার যে বিদ্বেষ, এই বিদ্বেষটা পার্সোনাল লেভেলে চলে গেছে, তাই না? একেবারে পার্সোনাল লেভেলে সে এটা এটা তার। কিন্তু পুরুষ মানুষ আমি আপনার সাথে আমার পার্সোনাল বিদ্বেষ থাকতে পারে, বাট সামনাসামনি আমি আপনার সাথে একটা মানে কি বলে এটাকে ডিপ্লোম্যাটিক আচরণ করব, ঠিক কিনা? সে কিন্তু গত 15 বছর খালেদা জিয়ার সাথে কোনো ডিপ্লোম্যাটিক আচরণ করে নাই, পার্সোনাল নিয়ে ফেলছে। এটা আরেকটা জিনিস হচ্ছে মেল এন্ড ফিমেল, যেহেতু আমাদের ব্রেনটা কম্পার্টমেন্টালাইজড, উই ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন আবেগ এন্ড যুক্তি। কতদূর পর্যন্ত যুক্তিতে চলতেছি আর কোনখানে গেলে পরে আমি আবেগে চলে গেলাম, এটা আমরা পার্থক্য করতে পারি। বাট দ্য উইমেন ক্যানট। তারা মনে করে আমি তো যুক্তি দিয়ে বলতেছি, বাট সে কিন্তু যুক্তিতে নাই, উনি কিন্তু আবেগে চলে গেছে। এটা তারা কম ডিফারেন্সিয়েট করতে পারে, বিকজ তারা যখন কাজ করে পুরো ব্রেন দিয়ে কাজ করে। 4 নম্বর একটা জিনিস হচ্ছে, আমরা পুরুষরা যখন কথা বলি, আমরা আমাদের ব্রেনের একটা নির্দিষ্ট অংশ দিয়ে কথা বলি।
আর একটা মেয়ে যখন কথা বলে সে তার ফুল ব্রেন ইউজ করে কথা বলে, বুঝা গেল? তো যার কারণে এই কারণে আমরা মেয়েদের সাথে কথায় পারি না, কথায় পারি না। এবং তারা অনেক কথা বলে, পুরুষের চেয়ে 33% কথা বেশি বলে তারা। প্রতিদিন আমরা যে পরিমাণ শব্দ ইউজ করি তারা 33% শব্দ বেশি ইউজ করে। একটা পুরুষ মানুষ যখন ডিপ্রেশনে থাকে সে কি আমরা কি পছন্দ করি? আমাকে কেউ ডিস্টার্ব না করুক, তাই না? আমরা একা হয়ে যাই, গাছতলায় গিয়ে বসি, পুকুরে ঢিল মারতে থাকি। মানে ফর এক্সাম্পল যারা বিড়ি খায় তারা একটা সিগারেট নিয়ে আলাদা চলে যায় একদিকে, মানে একা হয়ে যায়। পুরুষ মানুষ যখন ডিপ্রেশনে থাকে, কষ্ট থাকে, সে নিজেকে উইথড্র করে, একা হয়ে যায়। আর একজন মেয়ে যখন ডিপ্রেশনে থাকে, কষ্টে থাকে, তখন সে কি করে? শি ওয়ান্টস টু টক, সে কথা বলে নিজের ডিপ্রেশন কমাইতে চায়। তার তার স্ট্র্যাটেজি কথা বলা, আমাদের স্ট্র্যাটেজি একা হয়ে যাওয়া, উইথড্র করা। ঠিক আছে? সুতরাং ওয়াইফ যখন মানে ডিপ্রেসড, তখন আমি যদি পুরুষ, আমি মনে করি যে আমি যা করি তাকেও আমি একা ছেড়ে দিই, একটু একা থাকতে দেই, এটা ভুল হবে। বুঝা গেছে? বরং তাকে কি কি করতে হবে, যে তুমি বলো, যা যা মনে আসে বলো, আমি শুনতেছি, বলতে থাকো। তাকে কথা বলার সুযোগ দিতে হবে। হ্যাঁ। আবার মেয়েরা দেখা যাচ্ছে পুরুষ হাজবেন্ডটা কষ্টে আছে, তা সে যদি খালি খোঁচাইতে থাকে, এই কি হয়েছে তোমার, বলো না, বলো না কি হয়েছে, বলো না কি হয়েছে, বলো না কি হয়েছে, আমি কি তোমার স্ত্রী না, আমাকে তুমি বলবা না? এটা কিন্তু ব্যাড স্ট্র্যাটেজি, এটা করা যাবে না। বরং লেট হিম অ্যালোন, মানে তাকে একটু একা থাকতে দাও, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো এরকম তার মানে জিনিসগুলো জানলে অনেক লাভ আছে না? হ্যাঁ, বিয়ের পরবর্তী জীবনে অনেক কাজে আসবে নাকি? এই জিনিসগুলা মানে এটা 95% কাজে আসে আর কি। কিছুতে এক্সেপশন থাকেই, কিছু এক্সেপশন থাকে। তো যার কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের আসলে একটা একটা মানে আমাদের পাঠ্যপুস্তকে এই জিনিসগুলো শেখানো হয় না। এই জিনিসগুলো আমাদেরকে বিয়ের আগে একটা জরুরি জ্ঞান, এগুলা বিয়ের আগে এগুলো জরুরি জ্ঞান। যেমন আমি বিয়ের আগে আমাকে আমার যে বড় ভাই আমাকে যিনি মানে মানে বিয়ের আগে যে ডিরেকশনাল স্পিচ তিনি দিছিলেন, উনি একটা কথা বলছিলেন যে ত ল ক এই তিনটা যুক্ত কোনো শব্দ বলবা না। হ্যাঁ, এটা ভালো ভালো কথা কিন্তু, কারণ এগুলো কিন্তু বলে ফেললে কিন্তু হয়ে যায়, রাগের মাথার বললেও হয়ে যায়। ত ল ক এই তিনটা দিয়ে কোনো শব্দ, তাল খাইতে ইচ্ছা করলে তাল বলবা, খুব সাবধানে বলবা, মানে কোনোভাবে ক এসে না না যায়। মানে এটা জাস্ট উনি একটা একটা হিসেবে বলছে। তো যার কারণে এটা মানে মাথায় রাখতে হবে, কারণ মানে রাগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পুরুষরা অনেক ইয়েটি হারায় ফেলে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভাই ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাচিউরিটি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে আমরা ইম্যাচিউর থাকি। আমার কথা বোঝা গেছে? ইম্যাচিউর থাকি, কয়েকটা জিনিস আমাদেরকে ইম্যাচিউর করে ফেলে। তার মধ্যে একটা হচ্ছে পর্নোগ্রাফি। এটা রিসার্চ আছে যে এগুলো যারা দেখে, এখন তো আবার পর্নোগ্রাফি দেখা লাগে না, এখন সফট পর্ন চলে আসছে। এই যে বিভিন্ন রিলসে, হ্যাঁ, অনেক বেশি ডোপামিনের জিনিসপত্র পাওয়া যায়, সফট, এই ধরনের জিনিস। এগুলোর ফলে হয় কি, এগুলোর ফলে আমাদের ব্রেনে ডোপামিন ওভার সিক্রেশন হতে থাকে। হইতে 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 এই ডোপামিনটা আবার আমার ব্রেনের যে ব্যক্তিত্ব, যেটা ব্যক্তিত্ব, হ্যাঁ, এই যে আমাদের এই ফ্রন্টাল লোব, মাথার এই সামনের অংশ, ব্রেনের সামনের অংশটাকে বলা হয় ফ্রন্টাল লোব। এইটা ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি সুগঠিত। যার কারণে মেয়েরা সহজে দুইটা মেয়ে মারামারি করতেছে, এটা আপনি সবসময় দেখবেন না। দেখছেন কখনো? এখন অনলাইনের সুযোগে মাঝে মধ্যে চুলাচুলি দেখা যায় যে একজনের এক বয়ফ্রেন্ডের দুইটা গার্লফ্রেন্ড রিক্সার থেকে নামাই নিয়ে মারতেছে, এগুলো মাঝে মধ্যে সামনে আসে, দুইটা মেয়ে মারামারি করতে। কিন্তু আপনি কিন্তু বাস্তব জীবনে কখনো দেখবেন না যে দুইটা মেয়ে মারামারি করতেছে। তারা নিজেকে কন্ট্রোল করতে পারে খুব ভালো। আর দুইটা ছেলে মারামারি করতেছে, এটা কি দেখবেন না? দেখবেন না, এটা আপনি দৈনিক দেখবেন। হ্যাঁ, দৈনিক দেখবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের আমাদের মানে সেলফ কন্ট্রোলিং যে জায়গাটা, এই জায়গাটা আমাদের মেয়েদের চেয়ে একটু আমাদের ইয়ে আর কি। আচ্ছা, এটা এটার আগে আমি একটা কথা বলতেছিলাম। আচ্ছা, তো যখন বেশি ডোপামিন আপনি নেবেন, এই যে এখন রিলসে আপনি প্রচুর ডোপামিন নিচ্ছেন, এই অতিরিক্ত ডোপামিন যখন আপনি নেবেন, তখন আপনার ব্রেনের যে সেলফ কন্ট্রোলিং এরিয়া যে জায়গাটা আছে, এই জায়গাটা আন্ডার ডেভেলপ থাকবে। এবং সায়েন্টিস্টরা বলতেছে ইট টেকস এ মোর জুভেনাইল প্যাটার্ন, কিশোরদের মতো হবে। আপনার বয়স 40, বাট আপনি এত বেশি মানে ডোপামিন টক্সিসিটিতে আপনি ভুগতেছেন যে আপনার এই জায়গাটা 20 বছরের বাচ্চা, কি বলে, জুভেনাইল, মানে টিনেজ বাচ্চাদের মতো। তাহলে আপনি ম্যাচিউর না। বুঝা গেছে ব্যাপারটা? ম্যাচুরিটি মিনস হোয়াট? ম্যাচুরিটি মিনস এটা আপনার রিয়াকশনে বোঝা যাবে আপনি ম্যাচিউর কিনা। আপনার রিয়াকশনে বোঝা যাবে আপনি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট কিনা। হ্যাঁ, আপনি আপনার আপনার কাপড় চোপড়, আপনার বিছানা বিছানা গুছানা, এগুলোর জন্য আপনি কি আপনার মায়ের উপর ডিপেন্ডেন্ট নাকি আপনি নিজেই করেন? এগুলোতে ম্যাচুরিটি বোঝা যায়। একটা ছেলে ধরেন যে সে সারাদিন ধরে সে ক্রিকেট খেলা দেখতেছে, সারাদিন,
এটা কি আপনি ম্যাচিউরড বলবেন তাকে? এই বয়সে একটা ছেলে, সে তো বিনোদন আর লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পার্থক্য করতে পারে না। বিনোদন কি সারাদিন ধরে হবে নাকি? আমি বুঝতে পারছি। আপনি বিনোদন নিবেন, এটা কি সারাদিন ব্যাপী বিনোদন হবে নাকি? তার মানে সেই পার্থক্য করতে পারে না, তার ম্যাচুরিটির অভাব। সে কিভাবে বিয়ে করবে? সে তখন একটা বিয়ে করবে একটা মেয়ের সাথে, সে জুলুম করবে। সুতরাং এই বিষয়গুলো ম্যাচুরিটি প্রমাণ করে। ম্যাচুরিটি প্রমাণ করে আপনি প্রোডাক্টিভ কিনা, আপনি আপনার প্রত্যেকটা মুহূর্ত কি বিনোদনে কাটাই দিচ্ছেন, বন্ধু বান্ধব, আড্ডা, নেটফ্লিক্স, হ্যাঁ, সিনেমা ফ্রিক, কিছু প্রমাণ আছে একদম মানে সিনেমা ফ্রিক, কেউ আছে খেলাধুলা ফ্রিক। এগুলো ম্যাচুরিটির লক্ষণ না। আপনি বিয়ে করেন না, আপনি পস্তাবেন যদি এখন এই মুহূর্তে যদি আপনি বিয়ে করেন, ইউ উইল রিপেন্ট। আপনার সাথে আপনার ওয়াইফের ঝামেলা তৈরি হবে। বুঝতে পারছেন? একইভাবে একটা মেয়ের ম্যাচুরিটি আসছে কিনা সেও বুঝতে পারবে, যে সে মোর টাইমটা প্রোডাক্টিভ কাটাচ্ছে কিনা, হেল্পিং কিনা, হ্যাঁ, কোঅপারেটিভ কিনা, একটা জিনিসকে সে ইমোশনালি রিয়াক্ট করতেছে নাকি সেটাকে সে প্রসেসিং করতেছে, এরকম বিভিন্ন বিষয় আছে, প্যারামিটার্স আছে, যেগুলো বোঝা যাবে সে মেয়েটা ম্যাচিউর কিনা। আপনি ম্যাচিউর হওয়ার আগ পর্যন্ত বিয়ে করেন না, তাহলে আপনার কষ্ট হবে, দুজনের মধ্যে কনফ্লিক্ট হবে বেশি। ঠিক আছে? ও যেটা বলতেছিলাম যে একটা মেয়ে 33% কথা বেশি বলে। সো আপনি যখন আপনার ওয়াইফের সাথে ঝগড়ায় জড়াচ্ছেন, ঝগড়া, সে একটা কথা বলতেছে, আপনি একটা কথা বলতেছেন, এটা কি হবে আলটিমেটলি বলেন দেখি? আলটিমেটলি একটা পর্যায়ে আপনি বুঝবেন যে আপনি আসলে পারতেছেন না। সো তখন আপনি আপনার ট্রাম্প কার্ড খেলবেন। ট্রাম্প কার্ড কি? পুরুষ মানুষের গায়ের জোর। বুঝতে পারছেন? মহিলা মানুষের চাপার জোর, পুরুষ মানুষের গায়ের জোর। হ্যাঁ, সো যিনি সচেতন নারী সে কি করবে? সচেতন নারী সে ঝগড়া করবে না। তার নিজের যে মানে স্ট্রং পয়েন্ট, আর পুরুষের উইক পয়েন্ট কথা বলা, তার স্ট্রং পয়েন্ট কথা বলা। সচেতন নারী সে তার ভয়েসকে নিচু করবে, সে অফ হয়ে যাবে। আর সচেতন পুরুষ কি হবে? সচেতন পুরুষ সে ঘর থেকে বেরোয় যাবে। বুঝা গেল? কখনোই আপনার স্ত্রীর সাথে আপনি ভার্বাল কনফ্লিক্টে লাগবেন না। কুমিরের সাথে পানিতে নেমে যুদ্ধ করে লাভ নাই। কুমিরের সাথে আপনি পানি থেকে উঠে চলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সমস্ত আম্মাজানদের সাথে কি নিয়ে যেন আল্লাহ রাসূলের একটা মনোমালিন্য হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোতলা একটা ঘর ছিল, সেই ঘরে একটা দড়ির খাট ছিল, গিয়ে ওই ঘরে থাকতেন। তখন মেয়ের বাবারা পাগল হয়ে গেছে শুনে। মেয়ের বাবা কে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন? তখন তখনকার বর্ণনা আছে যে আল্লাহ রাসূল উঠে বসলেন, তার পিঠে দড়ির দাগ। তাহলে দেখেন আল্লাহ রাসূলের স্ট্র্যাটেজিটা দেখেন। বউদের সাথে যখন মনোমালিন্য হবে কি করতে হবে? জাস্ট উইথড্র, চলে আসেন আপনি। আপনি যদি চলে আসেন, একটু পর সে নিজেই পাগল হয়ে যাবে, আপনার কাছে এসে মাপ চাবে। বুঝছেন? আর মেয়েদের ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে যে যদি আপনার স্বামী উত্তেজিত হয়ে যায়, আপনি মুখে জবাব দিবেন না, আপনি চুপ হয়ে যান। একটু পর আপনার স্বামী নিজেই এসে আপনাকে সরি বলবে। মানে আল্লাহ তাআলা এমন ভাবে ম্যাচিং করে বানাইছেন জিনিসগুলোকে, এবং এমন ভাবে সুন্নাহর মধ্যে এই ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে, এগুলো যদি কেউ ফলো করে তার সংসার সুখের হবেই। হুম। সো এক নাম্বার হচ্ছে আমাদের আল্লাহর দিকে ফিরতে হবে, এবং আপনি আপনি যেরকম হবেন ইনশাল্লাহ আপনি জীবন সঙ্গী সেরকম পাবেন। বুঝা গেল? আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে না যে পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য, আর পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য। এজন্য এট ফার্স্ট আমার নিজেকে পবিত্র হতে হবে। আপনি যদি একজন পবিত্র নারী চান জীবনে, আপনি পবিত্র হয়েছেন কিনা দেখেন। একইভাবে একজন বোন যদি একটা পবিত্র স্বামী চায়, আপনি পবিত্র কিনা দেখেন। নিজেকে যদি আপনি পবিত্র রাখতে পারেন, ইনশাল্লাহ এরকম একটা স্বামী আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করবে। যেহেতু আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ কথা বলছে। আর বিবাহ ব্যাপারটা এটা অনেক বড় একটা জিনিস। এইটা মানসিক শান্তির একটা জিনিস। আমি অফিসে থাকি 8 ঘন্টা, বাসায় থাকি কয় ঘন্টা? 16 ঘন্টা, তাই না? তাহলে শুধু 8 ঘন্টা আমাকে পড়ালেন আপনারা, আর বাকি 16 ঘন্টা আমি কিভাবে হ্যাপি থাকবো এটা আপনারা আমাকে পড়ালেন না। আবার আপনারা বলতেছেন যে আবার নাচ শিখাইতেছেন, গান শিখাইতেছেন, এই যে কি অবস্থা দেখছিল। স্কুলের মধ্যে নাচ গান শিখাবে এখন। টিকটকারের বাম্পার ফলন, হ্যাঁ, টিকটকের মাধ্যমে রেমিটেন্স অর্জন বিদেশ থেকে। ভালোই প্ল্যান করছে, যে পুরো একটা জেনারেশন যদি আমি কয়েক লাখ টিকটকার তৈরি করে দিতে পারি। টিকটক মনে হয় এখন টাকা দেয় না, দেয় এখন? টিকটক মনে হয় এখন টাকা দেয় না। হ্যাঁ, কি যেন একটা করছে ওরা, কি যেন একটা ঝামেলা করছে। তাহলে ইউটিউবে নাচবে, ইউটিউবে ইউটিউবে নাচ।
কি একটা অবস্থা, মানে আরো আরো জেনারেশনটাকে আরো ধ্বংস কিভাবে করা যায়, যতভাবে ধ্বংস করা যায় সেগুলো করার চেষ্টা করতেছি। তো এটা এটা গেল বিয়ে, ঠিক আছে না? মোটামুটি বিয়ে নিয়ে একটা আইডিয়া হলো আমাদের নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ক্যারিয়ার, সামনে আমরা কি করবো? ওটাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আচ্ছা, আচ্ছা, আমি আবার একটা পলিটিক্যাল ইনকারেক্ট কথা বলি, সেটা হচ্ছে মেয়েদের ক্যারিয়ার হচ্ছে তার ঘর। মেয়েদের সমস্ত জ্ঞান, সমস্ত দক্ষতা, সমস্ত মেধা, সমস্ত যোগ্যতা ব্যয় হতে হবে কোথায়? ঘরে। ঘরে সে একটা দুটা তিনটা চারটা পাঁচটা বাচ্চাকে সে আদর্শ মুসলমান করে, আদর্শ নাগরিক করে গড়ে তুলবে। এটা হচ্ছে একজন নারীর তার নিজ দেশের জন্য, নিজ জাতির জন্য, নিজ কওমের জন্য সবচেয়ে বড় অবদান। এই অবদান 1,00,000 পুরুষ মিলে করতে পারবে না। এই অবদান 1,00,000 কেন, কয়েক কোটি পুরুষ মিলে এই অবদান রাখতে পারবে না। পারবে? কয়েক কোটি পুরুষ মিলে যদি আমরা বলি যে 5টা বাচ্চাকে মানুষ করে দাও, হ্যাঁ, হবে না এটা। সুতরাং উইমেন, তাদের বডি, তাদের মাইন্ড, তাদের সাইকোলজি, তাদের ব্রেন ম্যাপ স্পেশালি ডিজাইনড টু সার্ভ অ্যাট হোম, এবং পুরুষের সবকিছু স্পেশালি ডিজাইন টু সার্ভ আউটসাইড। সুতরাং একজন নারীর সমস্ত যোগ্যতা ব্যয় হতে হবে ঘরে। এখানে তাকে একজন একজন টিচার হিসেবে কাজ করতে হবে, এখানে তাকে একজন নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করতে হবে, এখানে তাকে একজন চাইল্ড সাইকোলজিস্ট হিসেবে কাজ করতে হবে, এখানে তাকে একজন কি বলা যায় এটাকে, ম্যানেজার হিসেবে কাজ করতে হবে। ও ম্যানেজেস এভরিথিং। এটা এটা যেমন তেমন কাজ না, এটা ইটসেলফ ইট ইজ এ ফুল টাইম জব। সিইও হিসেবে কাজ করতে হবে, ভেরি নাইস, ভেরি গুড। পুরুষ তো জাস্ট প্রোভাইডার, পুরুষ তো খুব বেশি সময় ঘরে থাকে না। অ্যাকচুয়ালি সাহাবীরাও থাকতেন না, সাহাবীরা দাওয়াতে, জিহাদে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেনি করতেন। সন্তানগুলো যে পরবর্তী জেনারেশন যে গড়ে উঠছে, এটা কারা গড়ে তুলছে? মায়েরা গড়ে তুলছে। একজন নারীকে একজন আলিম হিসেবে কাজ করতে হবে ঘরের মধ্যে। সন্তানের জন্য প্রথম টিচার কে? মা। সো যার কারণে এটা হচ্ছে 1 নাম্বারই পলিটিক্যাল ইনকারেক্ট এবং বাস্তব সত্য কথা। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পুরুষের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে ক্যারিয়ারটা কি হবে? পুরুষের ক্ষেত্রে যে পুরুষের টাকা নাই তাদের দাম নাই। যার কারণে হালাল উপার্জনের দিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে, এবং এই হালাল উপার্জনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বাই দ্য ওয়ে, বিয়ের ক্ষেত্রে এখন বিয়ের কথা বলবো বাড়িতে, বাবা ভাই অনেকে বলে ভাই বাসায় বিয়ের কথা বলতেছি, বাপ মা তো কথাই শুনে না, বাপ মা বিয়ে দিতে রাজিই না। এখন আমাকে বলেন, ছেলে 1 পয়সা ঘরে নিয়ে আসে না, হাফ প্যান্ট পরে সারাদিন ক্রিকেট খেলা দেখে, এই ছেলেকে বিয়ে দিবে বাপ মা? আমি কি বাপ মার সামনে নিজেকে ম্যাচিউর হিসেবে উপস্থাপন করতে পারছি? বাপ মাকে কি বুঝাতে পারছি যে তোমার ছেলের বিয়ের বয়স হয়েছে, একটা মেয়েকে মেয়ের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা হয়েছে? আরে বেটা, তুই তো নিজের দায়িত্ব নিজে নিতে পারস না। নিজের দায়িত্ব তুমি তো নিজে নিতে পারো না, তুমি একটা মেয়ের দায়িত্ব কি নিবা? সুতরাং এট ফার্স্ট আমার বাপ মাকে বুঝাইতে হবে যে বাবা মা, তোমাদের সন্তান ইজ ম্যাচিউরড এনাফ টু টেক রেসপন্সিবিলিটি। এইটা বাবা মাকে যদি আমি কোনোভাবে আমার কাজকর্ম দিয়ে বোঝাতে পারি, বাপ মা রাজি হয়ে যাবে। এটা বোঝানো, ঠিক আছে? বাসায় 2 পয়সা কন্ট্রিবিউট করেন। আমার এক বন্ধু মেডিকেলে, আমরা ফার্স্ট ইয়ারে পড়ি, আর বিন্দাস ঘুরে বেড়াই এদিক সেদিক, ইয়ারকি আন্ডালি, শীষ বাজায় ঘুরে বেড়াই, রাজনীতি ছাত্রলীগ করে বেড়াই, এগুলো করতাম। আর আমার ওই বন্ধু তখন মেডিকেলে কোচিং করাইতো, বাপকে 6 বিঘা জমি কিনে দিচ্ছে, বিয়ে করছে, বাচ্চা হয়েছে 3rd ইয়ার, এবং এখনো সে ভালো আছে, এখনো সে ডিগ্রি ডিগ্রি করে একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তার। বোঝা গেল? সুতরাং পার্থক্য আছে। আমরা যে সময় টাইম নষ্ট করছি, ও সেই সময় বাপকে জমি কিনে দিচ্ছে, 5 বিঘা জমি কিনে দিচ্ছে বাপ গ্রামে, কৃষি জমি। তো এটা হচ্ছে ব্যাপার, মানে মোট কথা হচ্ছে আমার ম্যাচুরিটি প্রমাণ করতে হবে আমার সামনে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের ইনকাম, উপার্জন। উপার্জনের ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে বেশি চুজ করি, 1 নম্বর হচ্ছে ব্যবসা। যদিও আমি নিজে ব্যবসা কিছু বুঝি না, বাট আমি এইটুকু বুঝি যে ব্যবসা ইজ ইম্পর্টেন্ট ফর মুসলিমস, এটুকু আমি বুঝি। ব্যবসা করা, ব্যবসা মানে কি? দোকান দেওয়া, দোকানদারি করাকে ব্যবসা বলে না। ব্যবসা মানে হচ্ছে টু ক্রিয়েট ইউর ওন ব্র্যান্ড, এটাকে বলে ব্যবসা। ধরেন একজন মুরগির ব্যবসা করতেছে, হ্যাঁ, তার মুরগির ফার্ম করছে, সে মুরগির ফার্ম করছে, এরপরে স্টেপে সে চিন্তা করতেছে যে মুরগির খাবারটা কোথেকে আমি জোগাড় করবো। একটু পর সে নিজেই একটা মুরগি ফিডের দোকান দিয়ে, মানে ইন্ডাস্ট্রি, এটা তার ওই ফিড কোথেকে আসবে এটার জন্য সে নিজের প্লান্ট তৈরি করে ফেলছে, ফিড ওখান থেকে সে রেডি করে। এরপরে তার ব্যবসা বাড়তে বাড়তে সে চিন্তা করতেছে আমার তো মুরগি আছে, আমার তো ফিডও আছে, আমার মাংস আছে, এখন আমি গ্রিলের দোকান দিব, চেইন শপ গ্রিল, আমার সব মানে সোর্সিং কম মূল্যে আমি এখান থেকে করতেছি, এবং আরো আপগ্রেড প্রোডাক্ট মানুষকে দিয়ে লাভ বেশি নিয়ে চলে আসতেছে। বোঝা গেছে? শুধু মুরগি বিক্রি করলে যে পরিমাণ লাভ, গ্রিল বিক্রি করলে বেশি লাভ না?
তাহলে আপগ্রেড করছে ওটাকে, এরপর রেস্টুরেন্ট দিচ্ছে। এটাকে বলতেছি ব্যবসা। এই টোটালটা ব্যবসা একটা মাইন্ডসেট। তাহলে এক নম্বর প্রায়োরিটি দিচ্ছি ব্যবসাকে, আমি দিচ্ছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যবসার মধ্যে বরকত আছে, ব্যবসায়ী শহীদের সাথে জান্নাত হবে, সুবহানাল্লাহ, নেককার পরহেজগার ব্যবসায়ী। দুই নম্বর যে প্রফেশনটা আমি সবচেয়ে বেশি ভালো লাগে আমার, টিচিং প্রফেশন। কেউ যদি দিন ইসলামের জন্য কাজ করতে চায় তার জন্য টিচিং প্রফেশন ইজ গুড। হ্যাঁ, আপনি আপনি যদি পারেন, আপনার যদি যোগ্যতা থাকে, আপনি ভার্সিটি টিচার হন, যদি না পারেন কলেজের টিচার হন, যদি না পারেন হাই স্কুলের টিচার হন, যদি না পারেন প্রাইমারি স্কুলের টিচার হন, যদি না পারেন কোচিং এ পড়ান। এটার একটা মানে বিশাল প্রভাব আছে সমাজের মধ্যে। আপনার হাত দিয়ে কিছু কিছু ছেলে তৈরি হবে যারা ভবিষ্যতে হয়তো বাইতুল আকসা বিজয়ের ক্ষেত্রে অবদান রাখবে ইনশাআল্লাহ। সুতরাং টিচিং প্রফেশন আমি এটা সেকেন্ড প্রায়োরিটি দিই। থার্ড, এবং ব্যবসার ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, আপনার বাবার যদি কোনো ব্যবসা থাকে, আপনি ওই ব্যবসার সাবজেক্ট পড়াশোনা করেন। আপনার বাবার যদি একটা, ফর এক্সাম্পল, যদি দর্জির দোকান থাকে, ইউ গো ফর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এবং বাবার যে এন্ডেভার, এটাকে টেক দিস টু নেক্সট লেভেল। আমি বুঝতে পারছি। আপনার বাবার যদি মুদির মুদির দোকান থাকে, আপনি এগুলো পড়েন, মার্কেটিং টার্গেটিং এগুলো পড়েন, পরে আপনার এই বাবার এই মুদি দোকানটাকে টেক দিস টু সুপার স্টোর লেভেল, ডিপার্টমেন্টাল স্টোর লেভেলে নিয়ে যাও। ব্র্যান্ড তৈরি করেন, স্বপ্ন, মিনা বাজার নাকি ব্র্যান্ড, এটা বলতেছি আমি। দুই নম্বর বললাম কি, এক নম্বর বললাম ব্যবসা, দুই নম্বর বললাম টিচিং বলছি, তো বলেই তো ফেলছি সব। এই, আর এছাড়াও যারা মানে যারা ইঞ্জিনিয়ারিং পড়েন বা যারা মেডিকেল সায়েন্স পড়েন, এবার এই ধরনের সাইন্টিফিক সাবজেক্টগুলো যারা পড়েন, বা সাইন্টিফিক না, ধরেন ইংলিশ ডিপার্টমেন্টে আপনি পড়েন, বা ধরেন যে মানে মোট কথা, আপনি আপনার আপনার এক্সপার্টাইজ থেকে আপনি দিন ইসলামের জন্য কি করতে পারেন, দাওয়াতি ক্ষেত্রে কি করতে পারেন, আরো কতজন মানুষকে আপনি ইসলামের দিকে মোটিভেট করে আনতে পারেন, কোন জায়গায় আপনি মানে সবচেয়ে বড় পজিশনে পৌঁছাতে পারেন, এবং সেখানে আপনি একটা সেকুলার ইট খুলে লাগাবেন, একটা ইসলামিক ইট। বোঝা গেছে কি বললাম এই কথাটা? যেখানে আপনি পৌঁছান না কেন, আপনি ওই জায়গার একটা সেকুলার সিস্টেমকে বদলায় একটা ইসলামিক সিস্টেম ইনস্টল করবেন, এই নিয়ত করেন ইনশাআল্লাহ। তাহলে পরে আপনি যে কোনো সাবজেক্টে পরে দিনের খেদমত করতে পারবেন, আল্লাহ তৌফিক দিন। ঠিক আছে ইনশাআল্লাহ। এভাবে করে এখন থেকে রেডি হন, এখন থেকে পড়াশোনা করেন, এখন থেকে আল্লাহর সাথে সম্পর্ক রাখেন। আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হয়, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হয়, ওলামায়ে কেরামের মজলিসে রেগুলার যেতে হবে। সম্ভব হলে যারা সমমনা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সবচেয়ে উত্তম সঙ্গী যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে আমল করতে ইচ্ছা করে, যাকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। সুতরাং মাঝে মাঝে তাবলীগে সময় দেওয়া, তারপর হচ্ছে দিনী কমিউনিটি, আমাদের মাশাআল্লাহ সিয়ানা ট্রাস্টের ভাইরা ভালো কাজ করতেছে, এখানে ইসলামিক কমিউনিটির ভাইরা আছে, এনাদের সাথে উঠবস করা, কিছু দিনী মানে প্রতি মাসে দিনী কিছু কাজ করা, কিছু দাওয়াতি কর্মকাণ্ডে শরীক হওয়া। হ্যাঁ, এগুলো করার দ্বারা কি হবে, এগুলো করার দ্বারা আমার মধ্যে সবসময় ওই চেতনাটা কাজ করবে, যেটার কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করতেছি। তাহলে এক নম্বর বললাম ব্যবসা করা, দুই নম্বর বললাম টিচিং প্রফেশন, তিন নম্বরে আপনার এক্সপার্টাইজ যার যেখানে, এবং রিসার্চ করেন। আপনাদের তো মাস্টার্সে থিসিস লিখতে হয়, অনার্সে থিসিস লেখা লাগে, অনার্সে লেখা লাগে থিসিস। টেক ইট ভেরি সিরিয়াস, সিরিয়াসলি থিসিস লিখবেন, সিরিয়াসলি একটা নলেজ প্রডিউস করেন, যেটা নিয়ে আগে কোথাও নলেজ প্রডিউস হয় নাই, নতুন কিছু একটা করেন, এটাকে সিরিয়াসলি নেন, জাস্ট পাস করার জন্য না, একটা এমন একটা কিছু করেন যেটাতে নতুন একটা কিছু, যেটা ইসলামের জন্য কাজে লাগানো যায়, ইসলামের জন্য কাজে লাগানো যায়, এরকম কিছু আপনারা করেন, বুঝছেন? অন্যদিকে ফিকির বাদ দিয়ে পড়াশোনার দিকে ফোকাসড হন। হ্যাঁ, এবং এটা করেন, এবং নিজেকে মানে গার্ড ইউর মডেস্টি, নিজেকে আপনার ফিউচার সঙ্গীর জন্য, ফিউচার হাজবেন্ড বা ফিউচার ওয়াইফের জন্য আপনি প্রিজার্ভ করেন, প্রিজার্ভ করেন। তাহলে মোটামুটি আমরা আলোচনা করলাম। আবার আরেকটা বই আছে, আপনারা একটু চাইলে দেখতে পারেন বইটা। আপনাদের কত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার যারা পরে ওদের একটু কাজে লাগতে পারে। শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা একটা বই আছে, শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা। এখানে আমি মেইনলি এসএসসি, এইচএসসি, ইন্টার এরাও ফায়দা নিতে পারবে, ভার্সিটি ফার্স্ট ইয়ার হচ্ছে কিছু ফায়দা পাইতে পারে। দেখতে পারেন একটা বই নিয়ে কয়েকজন দেখতে পারেন, এখানে কি আলোচনা আছে একটু দেখতে পারেন। যারা সরকারি চাকরিতে সামনে যেতে চান তারা কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন। সরকারি আবার সব চাকরিতে যাওয়া আবার জায়েজ নাই, হ্যাঁ, যেগুলোতে যাওয়া জায়েজ হবে সেরকম চাকরির জন্য কিভাবে আগে থেকে প্রিপারেশন নিতে হয়, এগুলো আলোচনা করছি। তারপর হচ্ছে আহ ব্যবসা যারা করতে চায় তাদের জন্য কিছু আলোচনা আছে। মানে এটা একটা জগা খিচুড়ি, একটা মানে আগে ম্যাগাজিন অনুষ্ঠান হতো না ইত্যাদি, ওর মধ্যে বহুত কিছু থাকতো, গান থাকতো, নাটক থাকতো, বহুত কিছু থাকতো, এরকম একটা ম্যাগাজিন বই, ম্যাগাজিন অনুষ্ঠান টাইপ বই। মুমিনের ক্যারিয়ার, মুমিনের ক্যারিয়ারটা মোটামুটি এটা ইসলামিক্যালি ব্যাপারটাকে, ক্যারিয়ার লাইফ এগুলো বোঝার জন্য ইসলামিক্যালি একটা থিওরিটিক্যাল বই মেনলি। কিন্তু এটা আবার প্র্যাকটিক্যালি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা, এটা আপনি পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে এটা পর্যন্ত আছে ওখানে। হ্যাঁ, বাট মোটামুটি একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করছি।
এটা গেল একটা। আরেকটা লাস্ট একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে বিয়ে গেল, ক্যারিয়ার গেল। বিয়ে আর ক্যারিয়ারে কি আমাদের সব শেষ নাকি? বিয়ে ক্যারিয়ার নিয়ে তো ওই কুকুরটাও চিন্তা করতেছে। কুকুর চিন্তা করতেছে না? কুকুর চিন্তা করতেছে, আসলে চিন্তা করতেছে। কুকুর একটা মহিলা কুকুরকে পটানোর জন্য বিভিন্ন চেষ্টা চরিত্র করে, কায়দা কানুন করে, পিছে পিছে ঘুরে। সবসময় না, সারা বছর না, কার্তিক মাস আসলে করে। আর হচ্ছে কুকুরেরও আবার কি আছে, সেও কিন্তু বড় হইতে চায়, ক্যারিয়ার আছে কিন্তু ওর। হ্যাঁ, ওই প্রস্তাব করে করে পা তুলে তুলে প্রস্তাব করে বাউন্ডারি দেয়, এইটুকু আমার এলাকা, খবরদার। ওই এলাকায় অন্য কুকুর ঢুকলে পরে কি করে, নিজে গিয়ে আরো দুই তিনটা সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়ে অ্যাটাক করে, ঘেউ ঘেউ করে। সুতরাং এই যে বড় হওয়া, লাইফে বড় হওয়া, এটা কুকুরও চায়। হ্যাঁ, তারপর সঙ্গিনী খোঁজা, না কোনো একজন নারীকে খোঁজা, এটা কুকুরও করে। সুতরাং বিয়ে, ক্যারিয়ার, এটা কুকুরেরও আছে। সিংহ টিংহ এদের তো আছেই, গরিলার আছে, সিংহের আছে, নেকড়ে বাঘের আছে। বিড়ালও দেখি প্রস্তাব করে, বিড়ালও কিন্তু করে। হ্যাঁ, বিড়ালকে যদি নিউটার করানো হয়, তাহলে ও ঘুরে ঘুরে প্রস্তাব করে নিজের এলাকা বাউন্ডারি দেয়। এবং সমস্ত ক্যাট, বাঘ, সিংহ, এরা সবাই এই প্রস্তাব করে করে বাউন্ডারি দেয়। তো যেটা বলতেছিলাম যে আমি আমি তো মানুষ, আমার খালি এটুকুতে আমার লাইফ শেষ, 24 ঘন্টা শেষ হয়ে যাবে, কি লাগবে আমার? একজন মানুষ হিসেবে আমি আমার লাইফটাকে অর্থপূর্ণ করতে চাই। অর্থপূর্ণ মিনিং থাকতে হবে আমার লাইফের একটা। আমি পৃথিবীতে ছিলাম, এটা একটা ফুড স্টেপ থাকতে হবে যে আমি পৃথিবীতে ছিলাম, কিছু একটা করে গেছি, তাই না? এটা কুকুর বিড়াল নাই, এটা অনেক একটা মানুষ থাকে, এই চাহিদাটা মানুষের আছে। মানুষ নিজের নামে স্কুল করে, হ্যাঁ, নিজের নামে হাসপাতাল করে না? শেখ হাসিনা তার বাপের নামে কি করে নাই? ডাস্টবিন থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত সবই মনে হয় না বাপের নামে দিচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাস্টবিন, পাবলিক টয়লেট, এটা মনে হয় খালি বাকি ছিল। হ্যাঁ, বাকি দুনিয়া যা ছিল সব বাপের নামে। তো এটা 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 পাওয়ারের সিম্বলাইজেশন। আমার নামে কিছু একটা, আগেকার দিনে খলিফারা নিজের নামে খুতবা পড়াইতেন, নিজের নামে টাকা ছাপাইতেন, এটা কি একটা পাওয়ারের সিম্বল। আচ্ছা, তো সেটা না, মোট কথা আমাদের মানুষ হিসেবে আমাদের একটা এমন কিছু একটা থাকতে হবে যেটা বিগার পারপাস। এটাকে আমরা বলতেছি মিশন। আমার একটা মিশন থাকতে হবে। মিশন কি জিনিস? যেটা আমার জীবিকা না, যেখান থেকে আমি মাসে মাসে টাকা পাই না, কিন্তু যেটা না করলে আমার ঘুম আসে না। আমার কথা বুঝে আসছে? যেটার সাথে আমার জীবিকা নির্ভরশীল না, কিন্তু এটা না করলে আমার ঘুম আসে না, আমি ঘুমাইতে পারি না, আমার ছটফটানি আমার মধ্যে কাজ করে। এটা মিশন থাকতে হবে। আর মুসলমানের মিশন কি হওয়া উচিত? আমাদের মিশন হওয়া উচিত ইসলামের বিজয়। ইসলামের বিজয়ের জন্য কাজ করা। ওই যে একজন কে যেন বলছিলেন যে ইসলাম বিজয়ী হবেই, তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া। ইসলাম বিজয়ী হবে, এটা নো ডাউট। এটা আমাদের আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই ইজ্জত আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের। সুতরাং বিজয় আমাদের হবেই। আমরা এখনো রেডি হতে পারতেছি না, মুমিন হতে পারতেছি না, হয়ে যাওয়া মাত্র আমাদের বিজয় হয়ে যাবে, আমাদের এটা হবে ইনশাআল্লাহ। কিন্তু এই বিজয়ের মধ্যে আমার আপনার অংশ কতটুকু আছে? বিজয় আমি হয়তো দেখে যেতে পারবো না, আমার দেখার দরকারও নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, ইন্তেকাল, শহীদ হয়ে গেছেন, উনি ইসলামের বিজয় দেখেন নাই, কিন্তু বিজয়ের জন্য তার অবদান আছে না? বদরের যুদ্ধে তার অবদান আছে না? আল্লাহ রাসূলকে প্রোটেকশনের ব্যাপারে তার অবদান আছে না? সুতরাং আমাদেরও অবশ্যই দিনে 24 ঘন্টার মধ্যে একটা অংশ, আমার ব্রেনের মেধার মধ্যে একটা অংশ, আমার ব্যস্ততার মধ্যে একটা অংশ, আমার শারীরিক শক্তির মধ্যে একটা অংশ, আমার রাতের মধ্যে একটা অংশ অবশ্যই ইসলামের বিজয়ের জন্য ব্যয় হতে হবে। নাহলে তো আমি কুকুর হয়ে গেলাম, কুকুর আর বিড়ালের সাথে আমার আর কোনো পার্থক্য নেই। বুঝা গেল? এই জন্য আমাদের কি করতে হবে ভাই? যেগুলো এতক্ষণ আমরা অনেক আলোচনা করছি, গত প্রায় 2-3 ঘন্টা যাবত আমরা অনেক আলোচনা করছি। এই আলোচনার মধ্যে আমার কথা হচ্ছে, আপনারা যে যার দক্ষতা অনুসারে, যে যার যোগ্যতা অনুসারে, যে যার আগ্রহ অনুসারে আপনারা একটা কাজ বেছে নেন, সেই কাজটা আপনারা ইসলামের জন্য করতে থাকেন। সবাই একই কাজ করবে নট নেসেসারি। কেউ তাবলিগ করবে, কেউ যে ভালো কথা বলতে পারে সে কথা বলবে, মানুষকে দাওয়াত দিবে, কেউ লিখতে পারলে লিখবে, কেউ গান লিখতে পারলে গান লিখবে, কেউ কবিতা রচনা করতে পারলে কবিতা রচনা করবে। ঠিক আছে? আমাদের বোনরা অনেকে ভালো গ্রাফিক্সের কাজ পারে, গ্রাফিক্সের কাজ করলে গ্রাফিক্স আপনি প্রতিদিন 5টা করে ফটো কার্ড বানাই আপনি ফেসবুক ভাঙায় ফেলেন। এখনকার মানুষ তো না লেকচার পড়ে না ভিডিও দেখে, কিছুই দেখে না, রিলসও দেখে না মানুষ, এখন ফটো কার্ড দেখে তারা এখন অপিনিয়ন বিল্ড করে ফেলতেছে। শুধু এখন ফটো কার্ডের জমানা, রিলসের জমানা শেষ। বন্ধুদের মধ্যে কেউ যদি গ্রাফিক্সের কাজ পারেন, আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 5টা ছবি বানাবেন, বানায় রিলস, মানে 365 দিন কয়টা হলো গুনেন, কত হইল, ভাষায় ফেলেন। যদি কেউ ভালো ভিডিও এডিটিং কাজ পারেন, রিলস বানায় ভাষায় ফেলেন।
যে যেভাবে পারেন দিন ইসলামের জন্য, যে ব্যবসায়ী আপনি দিন ইসলামের জন্য অর্থ ব্যয় করেন, দেখেন কার অর্থ লাগবে। মসজিদ মাদ্রাসায় অর্থের কোনো অভাব নাই, অর্থের অভাব আছে আমাদের। আমরা এটা গবেষণা করতে চাই, পারি না। আমরা একটা গবেষণা ধর্মী লেখা লিখতে চাই, আমরা অনেক অনেক কাজ আছে। আমি 3টা কাজ হাতে নিচ্ছি, যেটা আমার একার পক্ষে সম্ভবই না। আমি কমপক্ষে আমার আন্ডারে যদি 3টা ছেলে রেখে কাজ করাতে পারতাম 1 বছর, 3টা বই বের হয়ে যেত, যে 3টা বই খুব দরকার উন্মতের জন্য এই মুহূর্তে। কিন্তু আমার কাছে টাকা নাই, আমি করতে পারতেছি না। তো এরকম দেখেন কার টাকা দরকার, কোন জায়গায় টাকা দিলে পরে উন্মতের কাছে কাজ হবে। যারা যারা ব্যবসায়ী তারা এখানে টাকা দিক, হয় আপনি টাকা দেন, অথবা আপনি শ্রম দেন, অথবা আপনি জ্ঞান দেন, ব্রেন দেন, দিয়ে আপনি ইসলামের জন্য কাজ করেন। ঠিক আছে ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ? সবাই আমরা প্রত্যেকে করবো ইনশাল্লাহ। আমাদের অবদান দিন ইসলামে, কাল হাসরের মাঠে আল্লাহকে আমি দেখাবো যে আল্লাহ তোমার দিনের জন্য আমি এটা করে আসছি পৃথিবীতে। শুধু কুকুরের মতো পেশাব করে বাউন্ডারি দেয় নাই, আর হচ্ছে জীবন সঙ্গী খুঁজি নাই, এছাড়াও আমি আরো দিনের জন্য কাজ করছি। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবার জীবনকে সুন্দর করুক। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তাবলিগে গিয়ে শিখছি। তাবলিগে গিয়ে ওখানে তো কোনো নিজের টাকা নিজের পয়সা, এখন কেউ টাকা পয়সা দেয় না। তো ওইটাকে আমরা বলতাম আল্লাহর চাকরি করা, আল্লাহর চাকরি। কারণ নিজের খেয়ে নিজের পরে আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে আল্লাহর কথা বলতেছি, কালেমার কথা বলতেছি। এটাকে আমরা বলতাম আল্লাহর চাকরি করা। যে আল্লাহর চাকরি করতেছো আর আল্লাহ তোমাকে বোনাস দিবে না, আল্লাহ তোমাকে ইনসেন্টিভ দিবে না, তুমি যদি বিপদে পড়ো আল্লাহ তোমাকে হেল্পিং ডোনেশন দিবে না, এটা হইতেই পারে না। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন, যেহেতু তুমি আল্লাহর চাকরি করতেছো, অতএব তুমি আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে বাঁচাবে। আর 2 নম্বর হচ্ছে তুমি বোনাসও পাইবা, ইনসেন্টিভও পাইবা, সব বেতনও পাইবা, সবই পাইবা। আল্লাহ তাআলা এমন ভাবে বরকত দিয়ে দেয় জীবনের মধ্যে। এজন্য যখন আমি দিন ইসলামের বিজয়ের জন্য কাজে নেমে যাব, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, গায়েবী সাহায্য আসবে, বরকত আসবে। বিপদ আপদ যেটা হয়তো আমার কথা কথা অসুখ হলে পরে 10,000 টাকার টেস্ট লাগতো, অসুখটাই আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে, একদিনের মাথায় জ্বর শেষ। তাহলে 10,000 টাকা বেঁচে গেছে না? এটাকে বরকত বলবো না বলবো না? বরকত হয়েছে তো। এরকম বিভিন্ন দিক থেকে বরকত আসতে থাকবে। লাস্ট একটা কথা বলে শেষ করে দেই, সেটা হচ্ছে রিজিক আসার মাধ্যম 7টা। কয়টা? দোকান 7টা, খোলা রাখছি একটা। তাহলে দারিদ্রের অভিযোগ করে লাভ আছে? আল্লাহ তাআলা আমাকে 7টা দোকান দিছে, আমি খোলা রাখছি একটা, আর বলতেছি আল্লাহ আমি গরিব, আল্লাহ আমার রিজিকে বরকত দাও, রিজিকে বরকত দাও। কি কি 7টা দোকান? 1 নম্বর হচ্ছে নামাজ, নামাজ এবং নামাজের দাওয়াত। 1 নম্বর, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনার কাছে আমি রিজিক চাই না, রিজিক আমি আপনাকে দিব, আপনি মানুষকে দাওয়াত দিতে থাকেন। ঠিক আছে? 1 নম্বর হচ্ছে সালাত, আপনি সালাত কায়েম করেন এবং মানুষকে সালাতের দিকে ডাকান। আয়াতটা হচ্ছে এরকম। তাহলে 1 নম্বর হচ্ছে সালাত নিজে পড়া এবং সালাতের জন্য মানুষকে ডাকা। 2 নম্বর হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকা। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি, কোরআনের মধ্যে আসছে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আমি তার জন্য সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার রাস্তা করে দেব। আরবিটা ভুলে গেলাম আমি। হ্যাঁ, মাখরাজা, তাকে সমস্ত বিপদ থেকে বের হয়ে আসার রাস্তা করে দেব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিব যেটা সে কখনো কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। তাহলে দোকান আরেকটা, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচা। 3 নম্বর হচ্ছে তাওয়াক্কুল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাখি যেরকম তাওয়াক্কুল করে, এরকম যদি মানুষ তাওয়াক্কুল করতো, তাওয়াক্কুলের, তাহলে আল্লাহ তাআলা পাখির মতো রিজিক দিতেন, খালি পেটে বের হয়ে যাবে, ভরা পেটে ফেরত আসবে। তাহলে আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, পরিপূর্ণ ভরসা করা। 3টা বললাম। 4 নম্বর আত্মীয় স্বজনের হক আদায় করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, খোঁজ খবর নেওয়া, কারো কোনো বিপদ আপদে পাশে দাঁড়ানো, আত্মীয় স্বজন। আরেকটা হচ্ছে যে রুটি রুজি করা, যেটা আমরা করতেছি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, এটা করা। 5টা, 2টা বাকি আছে, একটা হলো বিয়ে করা। অপরাধী তো বলতেছে যে তোমাদের কি হলো, তোমরা বিবাহের মাধ্যমে কেন রিজিক তালাশ করছো না? ঠিক আছে? বিয়ে করার মাধ্যমে রিজিক আসে। ইস্তেগফার করা একটা আছে, ইস্তেগফার। যে ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে ওই একই জিনিস এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনা করে। হ্যাঁ, মুসলমানের জীবনটাই সবর, এবং এটা এমন এক যুদ্ধ। এই যুদ্ধের শেষ হবে কখন? হ্যাঁ, এই যুদ্ধের শেষ হবে যখন ফেরেশতারা নেমে আসবে, হ্যাঁ, রাইয়ান ফুলের ডালা হাতে নেমে আসবে নাকি? হ্যাঁ, এসে তখন আপনাকে জান্নাত দেখাবে, যে দেখো তুমি তুমি কোথায় যাচ্ছ। কি জানো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে তুমি এই দেখো জান্নাত, এখানে তুমি যাচ্ছ, তুমি ভয় পেও না, তুমি কষ্ট পেও না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এখানে যাচ্ছ। হ্যাঁ, এবং যখন শাহাদাতের মৃত্যু, তো আরেক আজীব মৃত্যু। এমন এক সময় মৃত্যু আসবে যখন আপনি আল্লাহর দিকে তাকায় হাসবেন, আল্লাহ আপনার দিকে তাকায় হাসবে। এরকম অবস্থায় দুনিয়া থেকে আমরা চলে যেতে চাই নাকি? হ্যাঁ, এরকম অবস্থায় যেতে চাই। হ্যাঁ, ওই পর্যন্ত যুদ্ধ চলবে, ওই পর্যন্ত সবর চলবে, ওই পর্যন্ত শয়তানের সাথে লড়াই চলবে, গুনাহ হবে। গুনাহ যার হয় না সে তো ফেরেশতা রে ভাই।
গুনাহ হবে, কিন্তু গুনার সাথে গুনাহ থেকে আবার সে উঠে দাঁড়াবে, আবার চোখের পানিতে গুনাহ ধুয়ে ফেলবে, আবার নতুন ভাবে সংকল্প করবে, আবার হয়তো চলতে চলতে আবার গুনাহ হয়ে যাবে, আবার পিছলাই পড়ে গেল, আবার উঠে দাঁড়াবে, আবার চলবে, এটা চলবে মৃত্যু পর্যন্ত, ঠিক কি না? হ্যাঁ, মৃত্যুর সাথে সাথে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করতেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু বলতেছে আমার হায় আমার আব্বার কত কষ্ট। আল্লাহ রাসূল বলতেছেন মারে, আজকের পর থেকে তোর বাবার আর কোনো কষ্ট নাই। হ্যাঁ, তাহলে ওই দিন মৃত্যু হচ্ছে মেহমান। মৃত্যুকে আমরা ভয় কেন পাই? মৃত্যু কি? মৃত্যু মেহমান। হ্যাঁ, মৃত্যু হচ্ছে মেহমান। যার কারণে আমরা মুসলমান মৃত্যুর জন্য তৈরি থাকবো, সবসময় তওবার সাথে থাকবো এবং ওই মৃত্যুর জন্য অপেক্ষা করবো, যে মৃত্যুর পরে আমাদের আর কোনো কষ্ট নাই, যে মৃত্যুর পরে আমাদের আর কোনো যুদ্ধ নাই, ঠিক না? পর্যন্ত যুদ্ধ পর্যন্ত সওয়াব। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।